হ্যাঁ, আমি অফিসে অনেক আগে আছি। হয়েছে, চালু হয়েছে। আসসালামু আলাইকুম। প্রবাসীদের বন্ধু পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। বন্ধুরা সবাই কেমন আছেন? অসুস্থতার জন্য অনেকদিন ভিডিও করতে পারি নাই, আপলোড দিতে পারি নাই, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। পাশাপাশি যে মেইন টপিকস বা ইস্যুগুলো ছিল, সেই আপনারা যে সেক্টরগুলো থেকে প্রতারিত হন, তো ম্যাক্সিমাম বিষয়গুলো অলরেডি আলোচিত হয়ে গেছে। কেউ যদি কোনো ইন্ডিভিজুয়াল বিষয় নিয়ে প্রতারিত হন, তার জন্য ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, কেউ যদি বিষয় সংক্রান্ত ব্যাপারে কোনো পরামর্শ নিতে চান, বিদেশ যাওয়ার ব্যাপারে ওই প্ল্যাটফর্ম সম্পর্কে আপনার যদি ডাটাবেস করতে প্রবলেম হয়, কিভাবে আপনি মহাদেশ সিলেক্ট করবেন, দেশ সিলেক্ট করবেন, কারণ এখানে একটাই মহাদেশ সিলেক্ট করতে পারবেন, 3টা দেশ। তো আপনার দক্ষতা, স্কিল, আপনার সার্টিফিকেট সব কিছু এর উপর বেস করে আপনি করেন, ট্রেনিংগুলো এর উপর করেন। সাপোজ কালকে এক ভাই আসলো যে তার সব দিকে অল্প অল্প দক্ষতা আছে, ড্রাইভিং পারে, এই কাজও করেছে, ও কাজ করেছে, সে কাজ করেছে, কিন্তু কোনো নির্দিষ্ট বিষয়ের উপরে কোনো সার্টিফিকেট নেই। তো কোনো কাজটাই পারফেক্টলি তিনি যা পারে না, সব কাজের অ্যাসিস্ট্যান্ট হিসেবে যেতে পারবে। আপনারাও ন্যূনতম কিছু কাজ শিখেছেন। এখানে আমি প্র্যাকটিক্যালি সরেজমিনে আপনার যে কাজটা হয় বিল্ডিংয়ে নিয়ে যাওয়ায়, পাইপ কাটায়, যেহেতু পাইপ ফিটার হিসেবে যাচ্ছেন, A to Z আমি চেষ্টা করেছি। আপনারা অনেক সময় ক্লাসে ঠিকমতো যান নাই, ক্লাস মানে আপনার সাইডে, সেটা আপনাদের ব্যর্থতা। সেটুকু আরও একটু আপনি ক্লিয়ার হতেন, হাতটাও ভালো হতো, জিনিসগুলোর নামগুলো মুখস্থ। আমি গতদিন যেমন বললাম যে যখন একটা পাইপ চাবে, আপনি মিস্ত্রি হিসেবে না যান, ওনার জোগাড় হিসেবে যান, হেল্পার হিসেবে। পাইপটা ওখানে কোন সাইডটা জয়েন্ট হবে, আপনি সেই সাইডটা ওনার কাছ না দিয়ে উল্টো সাইডটা যদি দেন, তা ওনার কি ব্রাক তোলা হবে কিনা উনি? তাহলে আপনি এখন জানেন যে এরপরে কোন সাইডটা বা কোন জিনিসটা যায়। তো উনি ওই পাইপের ওই কাজটা, লাস্ট কাজটা করতে করতে এরপরে যেটা চাবে অলরেডি আপনার হাতে আপনি দিয়ে দিলেন। এটাই দক্ষতা। চাওয়ার আগে আপনার বস কোনো কিছু চাওয়ার আগে তার জিনিসটা দিয়ে দেওয়া, টাইম ম্যানেজমেন্ট। যে একটা সাইডের একটা কাজ, এই রুমটা ক্লিয়ার করতে এদের লাগতেছে 1 ঘন্টা, আর আপনার বস ওইটা শেষ করে এই ওই জিনিসটা দাও, নাম জানে না, কোনটা বস, এইটা না, ওই যে ওইটা, ওই আবার ঝাড়ি দিল। কিন্তু এই নামগুলো যদি আপনি জানেন, উনি বললো এলবো দাও, 3 দাও, মানে 3 ইঞ্চি বা 4 ইঞ্চি দাও, টি দাও একটা, আপনি জানেন, তাহলে কি হবে? চার সাথে সাথে এখন আছে কোথায়? যে প্রোডাক্টের নাম জানেন না, আমি প্রথম টেকনিক শেখাবো। আপনি কিছুর নামই জানেন না, কিন্তু কোনটায় কি আছে একটা করে স্যাম্পল উপরে রাখছেন, বক্স সিরিয়ালে সাজাইছেন, স্যার এই যে 1 2 3 নিজেই বুদ্ধি করে মার্কিং করে দেওয়া। তার ছোটো যেসব যন্ত্রাংশ আপনার আছে, আপনি শুধু আমাকে বলবেন কত নম্বরটা দেবো, উপরে স্যাম্পল আছে স্যার, দেখবেন আর বলবেন আমি ধরবার দেবো, সবার আগে কাজ করে আমরা বেরোয় যাবো স্যার। আপনার ব্যর্থতা আপনি একটা পজিটিভ মিস দিয়ে দেখাচ্ছেন, ক্লিয়ার? পাশাপাশি ওখানে কোনটার নাম কি আপনি জানতেন না, তাও উনি বলতেছে, সাথে সাথে মিলাই মিলাই মুক্ত করে ফেলালেন। এতে 2টা সুফল। আপনি যে জিনিসের নাম জানেন না সেটা হাইড করে দিলেন একটা পজিটিভ ওয়ে দিয়ে, আর জিনিসটা যদি এক জায়গায় থাকতো এলোমেলোভাবে খুঁজে পাইতে সময় নষ্ট হতো। অর্থাৎ কাজ শুরুর আগে যদি বস হন, আপনি কাজটা দ্রুত করার জন্য আপনার সুবিধার্থে আপনার হেল্পারকে এইভাবে সাজাই নেবেন, জিনিসটা গুছাই নেবেন, যে সাপোর্টিং আমার যেসব জিনিসগুলো লাগবে সবাইকে নিয়ে আসে এই ঘরে,
এইভাবে সাজায় নেবেন। পাইপের মাথা কোনটা কখন লাগে, তো এই মাথা আপনি ওই পাশে এমনি ঘুরাইয়ে এইভাবে যাই ঘুরে এসেতে দেবেন, সময় লাগবে না। তো পাইপটা চার্জ দিয়ে টুক করে একটা চাপ দেবেন, দেখুন বাড়ি খাই ওনার হাতে চলে গেছে। কৌশল, টেকনিক, যেহেতু ওই মাথা ওখানে দিতে হবে। আমরা ঘুরতে হলো না, যাইতে হলো না, জায়গায় বসে সার্ভিস, কষ্ট কম হলো। কৌশল শিখতে হবে। এই জিনিসগুলো আমি প্র্যাকটিক্যালি শিখাইতে চাইছি। পড়ে জিনিসের নাম জানবেন, কিন্তু বাস্তব কাজ না করলে সেটা জানবেন কিভাবে। আমি আপনাদের মার্কেটে যে রেটে আপনারা বিদেশে কাজে যাচ্ছে, কনস্ট্রাকশন শাহজালাল ফাউন্ডেশনের আন্ডারে বিক্রি করে নিয়ে আসা ভিসা, যে আমার ফাউন্ডেশনের ইনারা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ঈদ বাজারের জন্য চাঁদা দেবে, বছরে 500 থেকে 1000 থেকে একটা তারা দেবে। এই জন্য তাদের আমার কিন্তু যারা যাবে কাজ জানে না এমন কেউ যাবে না, সবাই ট্রেনিং প্রাপ্ত দক্ষ শ্রমিকই আমি দেবো আপনার, কারণ সবাই তো দক্ষ শ্রমিকই খোঁজে। কিন্তু আপনি শাহজালাল ফাউন্ডেশনে কত দান করবেন ভিসাপতি, আমার কিন্তু যারা যাবে এতিম অসহায় দুস্থ যারা একটু অভাবগ্রস্ত তারা। অর্থাৎ আপনি লাভ না রেখে, যে আপনার একটা ভিসাতে অনেকগুলো ধাপ থাকে, এগুলোতে না যে আপনি 2টা 4টা 5টা যা দেন আমি তাতে খুশি, ভিক্ষা ছাও। উনি ওনার যে খরচ অ্যাকচুয়াল হবে তার পাশাপাশি 2-5 হাজার টাকা লাভ রেখে উনি এটা শাহজালাল ফাউন্ডেশনের কল্যাণে আপনাদেরকে এরকম কম টাকায় এটা প্রোভাইড করতেছে। ক্লিয়ার? এতে করে কি হচ্ছে, আপনারা কম টাকায় যেতে পারতেছেন। আমি যেহেতু কমিটমেন্ট করেছি, এই সংগঠনে যারা আছে এর সাথে জড়িত, শামীম সাহেব যিনি আপনাদের ইঞ্জিনিয়ার আমাদের এখানকার, উনি নিজ দায়িত্বে খাবারটাও কিন্তু কিনে খাওয়াইছে, উনি যেটা খায়, কারণ কি শাহজালাল ফাউন্ডেশনের প্রতি ভালোবাসা থেকে। এই আমরা এসে কাজ করি, এই জনসেবা করি, আমি যে বলি রাত 8টা থেকে 12টা পর্যন্ত, যে কোনো যার কোনো প্রয়োজনে আমাকে ফোন দেবেন, আমি আপনাদের সহযোগিতাতে এই টাইমটা এখানে থাকি। এই টাইমটা চাইলে আমি চার দোকানে আড্ডা দিতে পারতাম, গল্প করতে পারতাম, তা না করে একটু গরম পানি খাই চিনি ছাড়া, বলার প্রবলেম। তাই আপনাদের সাথে 2-5টা কথা বলে আমার শ্রমটাও এখানে হয়, মানুষের একটু উপকার হইলে আলহামদুলিল্লাহ ভালো, পাশাপাশি কিছু সেবাও হচ্ছে শাহজালাল ফাউন্ডেশনের। এইভাবেই যদি একটা নির্দিষ্ট ফান্ড করে দেওয়া যায়, এই ভিডিও যদি আল্লাহ কোনোদিন তৌফিক দেয়, এর থেকে যদি কিছু আসে সেটাও ফান্ডে যাবে। আপনারা যারা এখানে এর সেবা পাবেন, এই ডাটাবেজের যে টাকাটা হবে এটাও ফান্ডে যাবে। আপনারা যে কম টাকায় যাচ্ছেন এবং ওখানে যদি ভালো কাজ পান, ভালো যা যা কমিটমেন্ট কাজ জানলে অবশ্যই পাবেন। অ্যাকচুয়ালি এই বিষয়গুলো কি হবে, তখন আপনারা যদি বলি ভাই বছরে 1000 টাকা ঈদ বাজার উপলক্ষে রমজান মাসে আপনি এই ফাউন্ডেশনের ফান্ডে দেবেন অথবা যদি বিকাশে দেন, তাহলে অবশ্যই তার পরের দিন এটার স্ক্রিনশট পেজে গেছে কিনা এটা আপনি কনফার্ম করেন। আপনি যদি আপনার নিজের নাম না বলতে চান, ছদ্মনাম আপনি ব্যবহার করবেন, সেই নামে এটা লিস্ট করে দেওয়া হবে। আর কমিটমেন্ট করেছি বছরে কোনো সময় এই ব্যাংক থেকে টাকা উঠবে না, শুধু খালি ঈদ বাজার যেদিন বাজার করতে যাওয়া হবে তার আগে স্টেটমেন্ট সহ আপলোড দিয়ে এত টাকা জমা পড়ছে এই বছরে, এই টাকাটা এই উঠায় এই কি নামে সব কিছু আপলোডের উপর থাকবে। এখানে আলাদা করে আমার হলো ইয়ে করার দরকার নেই, অডিট করানো, তথ্য দেওয়া নিয়ে, এখন সবই স্বচ্ছ ক্লিন। আপনি টাকা দিয়েছেন, আপনি কনফার্ম করেছেন, আমি গ্রুপে দিয়ে দিছি, হিসাবের কথা উঠাইছি, কারণ আমি লিখে তো স্ক্রিনশট দিয়ে মানে ছবি তুলে পাঠাই দিছি। ক্লিয়ার? অতএব এখানে তো কথা নেই। তাহলে ফাউন্ডেশন থেকে আপনাদের পাশাপাশি এই ট্রেনিংয়ের ব্যবস্থাটা রাখলো। ফাউন্ডেশন কি তাহলে এমনি কি আপনার কাছ থেকে টাকা নিচ্ছে? তার যোগ্যতা বলে আপনাদেরকে সেবা দিচ্ছে, আপনারা খুশি হয়ে ফাউন্ডেশনকে দান করতেছেন। এই টাকাটা দিয়ে আমরা কি করব, এই যে বছর শেষে আমরা রমজান মাসে ইবাদত বন্দেগী না করে আমরা কিভাবে যারা ঈদের দিন যার বাড়িতে চুলো জ্বলে না তার বাড়িতে চুলো জ্বালানোর ব্যবস্থা করা যায়, এই জন্য আমরা উঠে পড়ে লাগি। সভাপতি সাহেব তো দিন নেই রাত নেই,
কোনো রকম কোনদিন রাস্তায় ইফতার করে, কোনোদিন কোনো দোকানে বসে, কোনোদিন এখানে, কোনোদিন কারোর ওখানে চাই কিন্তু আনতে গেছে যে সে কিছু দান করতে চাইছে, সেখানেই করতেছে। তো আমি চাইছি যে উনি 400-500 লোকের আমাদের কাছ থেকে বিভিন্নভাবে নিয়ে হেল্প করে। তো আমরা যদি ফাউন্ডেশনের আসবাদে কাল উনি যদি মারা যায়, তাহলে এই একটা মহৎ কাজ কি বন্ধ হয়ে যাবে? এটা যেন বন্ধ না হয়। তো আপনারা যারা এই ফাউন্ডেশনের নাম ভাঙায় বিদেশ যাবেন, চেষ্টা করবেন। আমরা অবশ্যই একটা দাবি করব, যেটা অযৌক্তিক বা অবাস্তব কিছু না, সেটা আপনার ইজিলি সম্ভব। কেউ যদি বেশি পারেন দেবেন, কিন্তু এর কম দিবেন না। 500-1000 যার যেমন সমর্থ কথা দেবেন, সেটাই আমরা লিখে রাখবো। আপনি না দিলে তো জোর করে নিতে পারবো না, কারণ দান ইচ্ছার ব্যাপার, সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। দিলে দিবেন, না দিলে সেটা আলাদা। কিন্তু যেহেতু ফাউন্ডেশনের থেকে বেনিফিট নিয়েছেন, আমি যেমন আপনাদেরকে বলি যে আপনার হুন্ডিতে টাকা পাঠাবেন না, কারণ দেশের ঋণ কখনো শোধ করতে পারবেন না। আর সুন্দর করে গুছায় একটা ভিডিও বানাইছে এমনি, এটার আর একটা সংস্করণ করে আর একটা করবো, সেটা আর একটা তথ্য দিয়ে। তো পাশাপাশি আপনারা কিন্তু তার দান নিলেন, শাহজালাল ফাউন্ডেশন কিন্তু আপনাদের সেবা দিল, সে আমার মাধ্যমে দিক, যার মাধ্যমে দিক, যে যে দিল, তাহলে এর কাছে কিন্তু আপনি ঋণী হয়ে গেছেন। এর কাছে ঋণী। আর এ কার জন্য দায়বদ্ধ? দায়বদ্ধ সমাজের যারা এতিম, অসহায়, অনাথ। ঈদ বাজারে ঈদের দিন আমরা মাংস খাবো, সে তার বাড়িতে চুলো জ্বলবে না, যেন সেও গরু মাংস না খাক, মুরগি মাংস হলেও যেন তার বাড়িতে একটু সেবাই চিনি পৌঁছাই দিয়ে বা একটু মুরগির মাংস খাওয়ানোর ব্যবস্থাটা করতে পারি। এজন্য আমরা একটা মুরগি, চাউল, তেল, পেঁয়াজ, রসুন, 2 রকমের সেমাই, চিনি সবই দেওয়া হয় একটা প্যাকেটের ভিতরে। আশা করি এবার চেষ্টা করব। এটা আমরা একটা বড় টার্গেট নিয়েছি, কে এই যে আমরা শ্রম দিয়ে বিভিন্নভাবে কারো কাছ থেকে ডিরেক্টলি টাকা না নিয়ে, এই যে আমরা গুড় নিয়ে আসছি, গুড়টা বিক্রি হয়ে যে টাকাটা থাকবে লাভ, এই লাভের টাকা দিয়েই ফাউন্ডেশনে দান হবে। এক্সট্রা কোনো টাকা দেওয়া লাগলো না, জাস্ট একটা অ্যামাউন্ট এখানে ব্যবহার করা হলো, সবাই জানলো। আবার পাশাপাশি কি অরিজিনাল অথেন্টিক গুড়ও পাচ্ছে, কিসের টাকায়? কম দামে। অন্যরা যে দামে কিনতেছে তার প্রায় 250 থেকে 300 টাকা কমে আমার এখানে পাচ্ছে। তাহলে আপনি এখানে কিনেও লাভ করতেছেন, আবার আপনার দানও হচ্ছে, এই পয়েন্টটাই। তো যাই হোক, আপনারা কতটুকুই শিখছেন জানি না। এখন আমি যে কথাগুলো বলবো আপনাদের লাস্ট পর্যায়ে, কয়েকদিন কিছু আলোচনা করেছি যে আপনাদের প্রজেক্ট ম্যানেজমেন্ট। একটা প্রজেক্ট যখন ওখানে হয়েছে, একটা বিল্ডিং হয়েছে, এই বিল্ডিং হওয়ার আগেই সয়েল টেস্ট, যে এখানে কয়তলা বিল্ডিং করা যাবে, কতটুকু এখানে পাইলিং করতে হবে, A to Z কিন্তু টেস্ট করে ইঞ্জিনিয়ার কাছে নিয়ে যে আর্কিটেক্ট দিয়ে ডিজাইন করে আপনার 19 তলার এই ফ্লোরটা কিভাবে বাইরের লাইনগুলো আসবে বা কোন লাইনটা কোন দিক দিয়ে আসবে, এর A to Z একটা ম্যাপ রয়েছে। 19 তলায় যদি কেউ নিজের মতো করে রিনোভেট করতে চাই, তাহলে তার একটা ম্যাপ হবে যে ভাই আমি এইভাবে এটা করবো। তখন ইঞ্জিনিয়ার তার একটা রিকোয়ারমেন্ট নিয়ে নেবে, নিয়ে আপনাকে সেইভাবে কত মিটার কি ধরে উনি অ্যাকচুয়াল হিসাব দিয়ে সব কিছু অ্যাকচুয়ালি কিনাবে। আপনি যদি কোনো কিছু নষ্ট করেন, তার জন্য এক্সট্রা কিনতে হবে। এজন্য আপনার কি, আপনি জাস্ট ওকে রিপ্রেজেন্ট করতেছেন, তার যে অর্ডারটা আছে ওইটা, ওই পণ্ডিতি করার কিছু নাই। ওই বিল্ডিংয়ের কি করলে ভালো হবে, কোথায় কি করণীয়, সেটা ওই বিল্ডিংয়ের যিনি মালিক, তিনি যে ইঞ্জিনিয়ার সেট করেছে, যে আর্কিটেকচার নিয়েছেন, যা নিয়েছেন, তিনারা সুন্দর করে এটা অ্যানালাইজ করে একটা ডিজাইন দাঁড় করায়, সেইভাবেই এই জিনিসটা বলেছে। এই দেওয়ালটা এত মিটার, তার মানে এটার যে পাইপটা কেনার জন্য কত মিটার পাইপ লাগবে এই বিল্ডিংয়ের, এটা মেজারমেন্ট উনি ওইভাবেই করেছে। কয়টা অ্যালবো লাগবে, কয়টা টি লাগবে, কয়টা কি লাগবে। কাজের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে ক্ষেত্র বিশেষ এই লাইনটা এখানে না দিয়ে এখানে দিলে এইটার একটা পয়েন্ট ভালো হয়, কারণ হঠাৎ এখানে পিলারের কারণে একটা 19-20 হয়ে গেছে, কারণ কি ইনি এই ডেকোরেশনটা চেঞ্জ করেছে কোনো কারণে একটা ফ্লোর, তখন একটু চেঞ্জ আসতে পারে। ইনস্ট্যান্ট আপনার সুপারভাইজারকে সেক্ষেত্রে
জানানো। তো স্যার এই ধরনের একটা সিচুয়েশনে পড়ছি, আমাদের এটা আছে দিক নির্দেশনা, আমরা কি এটাই করব না আপনারা একটু অ্যানালাইজ করে দেখবেন যে এখানে চেঞ্জ দরকার কিনা, এবং যদি দেখেন না আসলে এখানে চেঞ্জ দরকার ছিল, তা আপনি কিন্তু বস হয়ে গেলেন, ওই কোম্পানির চোখে আপনি কিন্তু শূন্যতারে চলে গেলেন। ক্লিয়ার? বেতন এমনি বাড়বে না। আবার পাশাপাশি কি হলো, যে মেজারমেন্ট যা যা বলছিল তাই দিয়ে সেই টাইমের ভিতরে উনি বলছে এই ফ্লোরটা এই কাজ করতে এতদিন লাগার কথা, এতদিন শ্রমিক। যে প্রজেক্ট ম্যানেজমেন্ট করে তিনি, আপনার একটা কনস্ট্রাকশন কোম্পানি, তার যদি 500 শ্রমিক থাকে, এই 500 শ্রমিক যেন কোনোদিন বসে না থাকে, তার জন্য উনি একটা ম্যানেজমেন্ট করেন। আর আপনি বললেন স্যার আমার জ্বর হয়েছে আজকে আসতে পারবো না, উনার এর জন্য একটা অল্টার থাকে। কিন্তু আপনার জ্বর হলেও যদি দেখেন কখনো যে আপনার জন্য আপনি না গেলে এই সাইডে এই সমস্যাটা হয়ে যেতে পারে, কষ্ট হলো অ্যাটেন্ড থেকে পাশের জন্য একটু সাপোর্ট নিয়ে হলেও সেবা দেওয়ার চেষ্টা করবেন। আপনার যে জ্বর, আপনি যে অসুস্থ, এটা বাস্তব চিত্রে দেখাবেন, যেন উনি অল্টার একটা ব্যবস্থা নেক্সট দিনের জন্য রাখতে পারে যদি তার না থাকে, কিন্তু ওই দিনটা তার নষ্ট করে দেবেন না। এটাই কমিটমেন্ট কোম্পানির কাছে। কোম্পানি আপনার মাস শেষ হওয়ার আগে বেতন দেবে, আপনার কর্মদক্ষতা, স্পিড, ভালোবাসা অ্যাকচুয়াল আছে কিনা, মৌখিক ভালোবাসা, স্যার আপনার জন্য কোম্পানি দাঁড় করানোর জন্য যা করতে হয় সব করবো। আবার 2 দিন না বলে ছুটি কাটাইলেন, ফোন ধরলেন না, তাহলে তো কথা কাছে মিল পাইলাম না। কোম্পানির জন্য কান্না আপনার আসে না, এটা হলো অ্যাক্টিং আইছে, যে অ্যাক্টিংটা শেষ আবার হাসাহাসি হচ্ছে, কিন্তু নায়ক মরে যাচ্ছে নায়িকার জন্য, না পাইলে কি করবে, আবার অ্যাক্টিং শেষ, গ্লিসারিন দ্রুত কত দ্রুত মুছে হাসার মুড়ে যাবে সেটা নিয়ে ব্যস্ত। এটা না, ভালোবাসা আসতে হবে বাস্তব থেকে, মন থেকে, দায়বদ্ধতা আসতে হবে। তো একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট হয়, একটা শ্রমিক এই বিল্ডিংয়ে 5 দিন কাজ করবে, 5 দিনের শেষ হবে, 6তম দিন এখানকার কতটা শ্রমিক আছে, আর ওই বিল্ডিংয়ে ওই দিনে কয়টা শ্রমিক লাগবে, ওই মেজারমেন্ট করে ওনার একটা মাসিক, সাপ্তাহিক, বার্ষিক এরকম একটা শ্রমিক মেজারমেন্ট থাকে। তো আপনার জন্য কোনো ক্ষতিগ্রস্ত তিনি না হয়, এটা আপনাকে নিশ্চিত করতে হবে। আপনার সুযোগ সুবিধা নিয়ে যেমন উনি কনসার্ন হবে, তখনই যদি আপনি ওনার সুযোগ সুবিধা দেখেন। ক্লিয়ার? গিভ অ্যান্ড টেক সম্পর্ক বলতে পারেন। ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়ার দাবি রাখা যায়, পাবেন কিনা সেটা ভিন্ন বিষয়। ভালো না পাইছে আপনি ভালোবাসার নেওয়ার দাবি, এটা কেমন সম্ভব, তাই না? নিজে শতভাগ দেন। তো এখানে টাইম মতো কাজ উঠানোর জন্য যদি কোম্পানি কখনো দেখে যে আপনার নিজের ভিতর কিছু আছে, তখন উনি আপনাকে অ্যাসেট ভাববে, এবং কোনো অবস্থাতে আপনাকে ওই কোম্পানি ছাড়তে চাবে না, আপনি চাইলেও আপনাকে ছাড়বে না। আর একজনের আকামা ঠিক মতো হচ্ছে না, বেতন পাচ্ছে না, কারণ কি, উনি কোম্পানির জন্য বোঝা। কোম্পানি চাচ্ছে দেশে চলে যাক, এর জায়গাটা ভালো লোক নিয়ে আসি। পক্ষান্তরে আরেকটা ছেলের মাস শেষ হওয়ার আগে বেতন দিয়ে আরো সুযোগ সুবিধা দিচ্ছে, কারণ এই জন্য কোনোভাবে না চলে যাই। আপনারই আমি জাস্ট একটা পয়েন্টে ঢুকাই দেব, তালা খুলে দিলাম, কিন্তু ওখানে চেয়ারটা মুছে বসবেন, ঝাড়িয়ে বসবেন, নাকি ওর থেকে চেয়ারটা ভাঙিয়ে ফ্লোরে বসবেন, নাকি ওর থেকে আরো একটা ভালো মানে চেয়ার ওকে নিয়ে বসবেন, দায়িত্বটা আপনার। তাহলে শুরু করলাম কোথায়, যে পাইপে বাড়ি দেবেন, এই পাইপ মাথা ওই পাশ যাবে, সেই কৌশলটা শেখানোর জন্যই ওখানে পাঠানো। মৌখিক আমি বললাম যে এইভাবে যাই, কিন্তু বাস্তবে তো আমাকে দেখাই দিতে হবে যে এই হলো সেই কৌশলটা, এবং আপনি একবার প্র্যাকটিস করলেন যাই। তো আপনার কাজের দক্ষতা, স্মার্টনেস, এটা দেখেই কিন্তু অন্য আপনার উপরে যে অফারগুলো আমি বলি, যে আপনার কাজের দক্ষতার উপরে আপনাকেই বলবে তুমি 5 জন লোক নিয়ে আসো। বা সেই দিন যদি আপনি বলেন যে শাহজালাল ফাউন্ডেশন থেকে আমাদের এই বিষয়ের উপরে ট্রেনিং করাইছিল, কৌশল শিখাইছিল, সেবা পেয়েছি, এই জন্য আজকে এখানে এসে কিছু করে খাইতে পারছি। ফাউন্ডেশন তো একটা দুয়া তো পেল,
এর জন্য কি সে ফাউন্ডেশনটা কি কোন একজন দানবীর দেখতো। তখন আমরা শুধু খালি এই 3 থানার ভিতরে না, আমি চাই প্রথমে ঢাকা সিটির ভিতরে যারা আছে ভলেন্টিয়ারের মাধ্যমে আমরা এই সেবাটা দোরগোড়ায় পৌঁছায় দিয়ে মানুষ সেবা যত করতে হবে করার মতোই করতে হবে। পাশাপাশি বিদেশে যারা যায় আমাদের রেমিটেন্স যোদ্ধা কেউ যেন প্রতারিত না হয়। যার যেখানে 202 টাকা খরচ 202.5 টাকা না লাগে। কেউ যেন এয়ারপোর্টে যায় নকল ভিসা নিয়ে যায় কান্নাকাটি না করে, সব শেষ এখন কি করে খাবো, আর নিজের ভিটা বাড়িতে যাইতে পারতেছে না, ঋণে জর্জরিত, লোন করে ঋণ করে করে 2 বছর ঠেলে সেই হয়নি, এখন আবার লোন করে হয়েছে যাচ্ছে, ভয়টার এলাকায় যাইতে পারতেছে না, এদিন নকল ভিসা পাইছে। এই যে কান্নাটা এটা আমি শুনতে চাই না। এই জন্যই এই 4 ঘন্টা আমি তাদের উদ্দেশ্যে সেবা দিই সাজাদ ফাউন্ডেশনের হয়ে, এর প্রচার এর উদ্দেশ্যে ক্যাশ টাকা না দিয়ে শ্রমটা দিই। সে সামর্থ্য সবার তো নাই, যার যার পজিশন থেকে কাজ যদি আপনি যদি দান করতে চান, আমি এই আগেও বলেছি একটা ভিডিওতে, দানের জন্য আপনার টাকাই দিতে হবে এমন না, মেধা শ্রম দক্ষতা অনেকভাবে আপনি দিতে পারেন। একটা বিষয় ওরা একটু ডাকবেন। তো এই কারণে আমি পয়েন্টে পয়েন্টে ধরে আমি আপনাদের শেখানোর চেষ্টা করেছি। প্রথম বিদেশে যাই কীভাবে চলবেন, থাকবেন, খাবেন, কোনভাবে কি পজিশনে কীভাবে কি কথা বলবেন, এ টু জেড, যে আপনি আপনার চলাফেরা আদব কায়দা সভ্যতা সব কিছু দেখে জন্য বাজে না এ পুরাতন এ আগে আইছে, এটাই জন্য সব এয়ারপোর্টে যাওয়ার পরে মনে হবে এটা আপনার সব পরিচিত, মানে আপনি কোথায় কি থাকে কি হয় কি এ টু জেড আমি ক্লিয়ার করেছি আপনাদেরকে এই জন্য। কারণ আপনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছেন, আপনার ভালো দক্ষতা, ভালো কর্ম, আপনার যে চলাফেরা সব কিছুর কারণে বাংলাদেশ থেকে যেন আরও বেশি শ্রমিক বিদেশে যেতে পারে, তারা কাজের সন্ধানে, তারা কর্মসংস্থানের ব্যবস্থা হয়। কিন্তু এটা না হয়ে যদি কিছু না জেনে শুনে বুঝে গেলাম, তাহলে আমরা অদক্ষ অযোগ্য লোক পাঠাচ্ছি, কেউ নিতে চাবে না দেশ থেকে শ্রমিক। বুঝতে পারছেন? এই উদ্দেশ্যে তো আমি ওইগুলো বুঝাই আপনাদের জন্য এটা মনে করেন ভিক্ষা করে নিয়েছি, যে আমি দক্ষ বানাই দেবো। জান আমার কমিটমেন্ট যদি ঠিক না থাকে, নেক্সট টাইমকে আমি ভিক্ষা চাইতে পারবো? নেক্সট টাইম আর আমি ভিক্ষা চাবো না। শাহজালাল ফাউন্ডেশনকে উনি অফার করুক যে না ভাই আপনি এইভাবে আরও 5টা লোক আমাকে শিখাই দেন। আমি শ্রমিক হিসেবে না, আপনাদেরকে ওখানকে শ্রমিকদের সুপারভাইজার হিসেবে বাড়াইতেছি। যে কারণ কি, আপনি যাবেন শ্রমিক হিসেবে, কিন্তু ওখানে যাওয়ার পরে দেখবেন যে আপনি সব জানেন বোঝেন, ভালো হয়েছে আপনাকে ওই 5টা শ্রমিকের দায়িত্ব দিল, এর আন্ডারে এই 5 জন কাজ করেন, টিম লিডার হবেন। কারণ আপনাকে শেখানোর কিছু নেই, উনার শেখানোর যে প্রমোশনের পিরিয়ড যেটা হলো আপনার ট্রেনিং পিরিয়ড, ওটা আপনার জন্য দরকার নেই। ডিরেক্ট আপনাকে যারা ওয়ার্কার আছে ওদের লাইনে দিয়ে ওদের ক্যাটাগরিতে কাজ করালো এবং দেখলো না আপনি ধরতে পারেছেন, আপনার বেতন কিন্তু ওখানে পড়ে থাকবে না। এই জন্য আমি চাই, যদিও কম টাকায় যাচ্ছেন বা কম ইয়েতে যাচ্ছেন, কিন্তু আপনারা আমার গালাগালি না, এখানে আমার কোনো বেনিফিট নেই, কিন্তু আপনার কারণেই জন্য আমি এই সংগঠনে এই ধরনের ভিক্ষা বারবার আসে, এবং আপনাদেরকে যদি 500 লোক ওখানে বিভিন্ন দেশে যায়, আপনাদের দ্বারা যেন পরবর্তীতে আরও লোক এরকম স্বচ্ছভাবে, মানে ন্যায্য মূল্যে, বলতে প্রতারিত না হয়ে, হয়রানি না হয়ে, এই ওয়েতে আপনারাই দিক দেখাবেন যে ভাই এই দেশে আসতে গেলে এইভাবে নিতে হয়, অমুক জায়গায় এই আইডি খুললে এজেন্সি পাবেন, এই আইডি খুললে আপনি নিয়োগ পাবেন, সব কিছু ওখান থেকে দেখতে পাবেন, এবং আপনিও ভবিষ্যতে কারণ নিতে গেলে আপনিও যেন প্রতারিত না হন। এই যে সিস্টেম ওইপি প্ল্যাটফর্ম আসলো, সেখানে কীভাবে সিভি ড্রপ করলে, কীভাবে কী করলে ফ্রি যাওয়া যাবে, ভবিষ্যতে সরাসরি এমপ্লয়ের সাথে কন্ট্যাক্ট করা যাবে, এই কারণেই যেটা কোনো বাংলাদেশে ওইভাবে পরিচিতি পাই নাই। অ্যাকচুয়ালি সামনের দিনে যেটা ঘটবে এর ভিতরে, সেই জিনিসটা আমি আপনাদের ব্যাখ্যা করে বুঝাইছি। যখন আপনি এটা বললেন কিরে ও তো সব জানে কীভাবে বিদেশ যাইতে হয়, আমি চাইছি যে আপনার এলাকার কেউ যদি ফোন দেয় যে ভাই কীভাবে কী করলে ভালো হয় বলেন তো,
তো আপনি আমার এই প্রতিষ্ঠানে যান এটা বলবেন না যে দেখো আমি তো অমুক জায়গা থেকে ট্রেনিং করছিলাম তাই এখানে আসতে পারছি, তুমি এই কাজগুলো করো, তোমার যাও লাগবে না, তুমি সাকসেস হবো, তোমার কোনো দালাল ধরা লাগবে না, তোমার লাগবে তুমি সরাসরি রিক্রুটিং এজেন্সিতে এইভাবে কথা বলো, তুমি এইভাবে আইডি করে এতদিন অপেক্ষা করে এই ট্রেনিংগুলো করো, যদি যে কাজের উপরে যাবা। যে জিনিসগুলো আপনাদের 10 জনকে শিখাইলাম, আপনারা 10 জন যদি আবার 10 জন করে করে শিখান, তাহলে 100 জন শিখে গেল। 100 জনকে প্রতারিত হওয়ার থেকে বাঁচাইতে পারলাম। একবারে তো সারা বাংলাদেশে আমি পারবো না, যেন আমার এই ভিডিওগুলো কেউ শেয়ারও করবে না, তাইতে তো লোকের উপকার হবে, কেউ তো বড় লোক হয়ে যাইতে পারে, হয়তো তার জন্য ক্ষতিকর, সে তো মজা নিতে পারবে না। এখানে কোনো ড্যান্স ট্যান্স থাকবে, মজা থাকতো, তাহলে তো ঠিক আছে, এটা দিয়ে আমার একটু নষ্ট করা যাবে বা এটা করা যাবে ওটা করা যাবে, তখন এটা ভিন্ন। আমি করতে বলতেছি না, এগুলো বানানো হয়েছে মূলত আপনাদেরকে তথ্যটা দেওয়ার জন্য। আপনারা এই তথ্যটা কি করবেন এটা আপনাদের ব্যাপার। উদ্দেশ্যটা ক্লিয়ার করলো। এখন আপনি ওখানে যখন ওই কোম্পানির একটা প্রজেক্ট আছে, ওই কোম্পানি আপনার এই ফ্লোরের জন্য একটা প্রজেক্ট, একটা টাইম শিডিউল সব কিছু রাখছে, শ্রমিক রাখছে, আপনাকে ওইটার ভিতর দিয়ে ওইটা শেষ করতে হবে। যদি ওইটার ভিতর দিয়ে ওই টাইমের আগে শেষ করতে পারেন প্রপারলি, তাহলে আপনি পারফেক্ট সুপারভাইজার। আর আপনি যে মিস্ত্রি, আপনার আন্ডারে এই ওয়ার্কারগুলো কাজ করেছে, আপনার কৌশল দক্ষতার কারণে আপনি আগে পারবেন। আর ওই পাইপটা যদি এই পাইপটা ঘুরে যেয়ে দিতে হয়, ও 10 বার দেওয়ার পর ক্লান্ত হয়ে যাবে। বুঝতে পারছেন? তো এই কৌশল টেকনিকগুলো শিখতে হবে, কাজ কীভাবে সহজ করা যায় নিজের ওয়ে বুদ্ধিতে করতে হবে। আমি জানি না, আমি বারবার ওই কোন মালটা কোথায় আছে কি এটা খুঁজে বেড়াবো না। টোটাল এই বিল্ডিংয়ে কি কি মাল, কতটুকু কি লাগবে তার একটা মেজারমেন্ট আছে। মেজারমেন্ট অনুযায়ী আপনার কাছে মাল আছে, আপনার প্রথম কাজ হলো কাজ শুরু করার আগে নিজের স্বচ্ছতার প্রমাণ দেওয়া। এই জন্য প্রথমে যে কাজটা করবেন, এইটা টোটালি কি বাজেট আছে, বাজেটটা কাটতে হবে। এই জন্য আমি বলছি ন্যূনতম পড়াটা শিখতে হবে। আরবিতে যদি লেখা থাকে, গুগল ট্রান্সলেটর ব্যবহার করে আগে ওটা বাংলায় করে নেবেন প্রয়োজনে, বা ইংলিশে করে নেবেন। সে ব্যবহারটা শিখাইছি, যতবার শিখতে চাবেন আমি শেখাবো, যার একদিন পর্যন্ত করে পড়ে না সব ঠিক আছে, যে যা দেওয়ার কথা সবই পাইছেন। না পান সকালে আপনি আপনার দায়িত্বে সেগুলো নিয়ে বুঝে নেছেন, জিনিসগুলো সুন্দর করে একটার পর একটা ক্যাটাগরি সাজাইছেন। যন্ত্রপাতিগুলো এগুলো ছোটো, এগুলো পাইপগুলো পাইপের সাইজ অনুযায়ী। আমি 3 ইঞ্চি 2 ইঞ্চি বোঝেন না, ভালো কথা, লিখে রাখেন, সিরিয়াল নাম্বার দিয়ে দেন। স্যার শুধু বলবেন যে 3 নম্বর 1 নম্বর পাইপ 3 নম্বর, ওইটা 1 নম্বর সিরিয়াল। আমি স্যার ধরবার দেবো স্যার, তাহলে আমাদের কৌশলের কারণে স্যার আমরা ধরতে পারবো। কনে খোঁজাখুঁজি স্যার দরকার নেই, একটু জায়গা আমি একটু মেলায় রাখলাম, আমি খুশি হবে। ওনার কাজটা তুমি সহজ করে দিচ্ছ, উনি চাবে না যে তুমি পরের দিন আরেকজনের আন্ডারে যাও, উনি চাবে যে না এই আমার গ্রুপে থাকুক। এই জন্য ঘরে এসে যেন কান্দা না লাগে যে ইঞ্জিনিয়ার আমারে পাইপ ফেলে মারিয়েছে বা অমুক আমারে গালাগালি করছে। না, আমি চাই যে আপনি ওখানকার ইউনিক পারসন, আপনার দেখে তো সবাই শিখুক, আপনি ওখান শেখার না লোক। এই জন্য তার মাপ অনুযায়ী সব অনুযায়ী আপনি সব কিছু নিয়েছেন, এইবার সব জিনিসগুলো পেয়েছেন, এবং এই ঘরে কোথায় কি আছে, কতটুকুর পাইপ যাবে, তারপরে এটা বসবে, এই মেজারমেন্টও কিন্তু করা রয়েছে। জাস্ট ওই মেজারমেন্ট আপনি দেখছেন। এইবার অরিজিনাল মিস্ত্রিরা কতটুকুর জন্য কতটুকু এক্সট্রা কাটতে হয় বা কম কাটতে হয়, এইটা আপনাদের হাতে কলমে শিক্ষাটা দেশে তো। এই জন্য ফিল্ডে পাঠানো। পাইপটা প্রথম কি সামনের দিকে দেবেন, না প্রথম নিজের দিকে টাইনে নিয়ে এই আঙ্গুলটা দেশেন, এই টান দিলেন, হাতটা আবার উঁচু করে এদিক দিয়ে ধরবেন, না ওখান থেকে ঘুরে যাই ধরবেন। এই কৌশল ন্যানো সেকেন্ডের ভিতরে, আর 1 মিনিট লাগানো একটা পাইপ হলো ধরতে যায়, টাইমটা এখানেই কনজিউম করা। উনি প্রজেক্ট দিয়েছে, ম্যানেজমেন্ট দিয়েছে উনার বিল্ডিংয়ের, আপনার কাজ কি কৌশলে কি টেকনিকে দ্রুত করবেন, কোন সময়ের ভিতরে শেষ করবেন, এই প্রজেক্ট ম্যানেজমেন্টটা আপনার করতে হবে। কালকে অমুক বিল্ডিংয়ের নতুন এই কাজ, তাহলে প্রথম দিন আমার কাজ কি, যায় বিল্ডিংয়ের পজিশন, বিল্ডিংয়ের কোন সাইডে কি,
কমনি কি নামবে পয়েন্টগুলো দেখে নিয়ে বুঝিনি সোয়ার যখন কাজ বোঝাই দেবে তখন ওই বসে বসে বিশ্রাম না নিয়ে টোটাল কি বলতেছে জিনিসটা বুঝে নেওয়া। স্যার মেন লাইনটা কমনি যাবে, কমনি কি কত মিটার কি ডিপ, একটু দেওয়াল কতটুকু কাটতে হবে, কোন ভাষা কতটুকু যাবে, এটাও কিন্তু তারা মেজারমেন্টে দিয়ে রাখে। অর্থাৎ আপনাকে কিন্তু পরে ফোন করে শোনার দরকার নেই, স্যার দেওয়াল কি হলো এই 2 ইঞ্চি কাটবো নাকি 1 ইঞ্চি কাটবো, উনি বলেই দিয়েছে কিন্তু এই লাইন যাবে এই পাইপ যাবে এতটুকু দেওয়াল কাটা হবে, এ টু জেডই ওখানে থাকবে। আপনার শুধু খুশি বের করে নিতে হবে প্রথমেই। যখন আপনি এই দেওয়াল ঘাটতেছেন তাহলে ওই দেওয়ালের মাপ কোথায় কি আছে সেই কাগজটা আপনার কাছে রাখবেন। এখন আমি বারবার উল্টাইছেন আর ওই পেজে যাচ্ছেন, কিন্তু দরকার নেই। আমি বলেছি শর্ট টেকনিক নিজের ভিতরে আনতে হবে। কালকে যখন নতুন প্রজেক্টে যাবেন মাইন্ড ফ্রেশ করবেন, যাওয়ার পরে প্রথম দিনের কাজ কি সেটা করছেন, উনি প্রথম দিয়েই আপনার ভক্ত হবে। কাজ আপনার 4 ঘন্টা বা 10 ঘন্টা 8 ঘন্টা যা করতে হবে, আজকের কিন্তু একটা কাজের উনি মালামাল দিয়ে গেছে, এই কাজটা শেষ করতে হবে। কাজের টাইম ডিউরেশন টাইম কি, সকাল সাপোজ 9টা থেকে বিকাল 4টা, সাপোজ লাঞ্চ আওয়ার এ আওয়ার সে আওয়ার সব রয়েছে। লাঞ্চ আওয়ার দিল বা একটু ব্রেক দিল 10 মিনিট, আপনি যাই ঘুমাইলেন না, ওটা বিশ্রাম নিতে দিচ্ছে আপনার মাইন্ডটা সেট আপ ঠান্ডা রাখার জন্য। চা খাবেন, কি খাবেন, খেয়ে নিয়ে বিশ্রাম নিয়েছেন। আপনি যেহেতু কাজের আপনার এই টাইমে চা ব্রেক আসে, আপনি একটা টার্গেট করবেন যে কাজের এত অংশ এতটুকু আমি এই টাইমের ভিতরে শেষ করে চাটা খাবো। এটাই ম্যানেজমেন্ট, যে কাজটা ভাগ করে নেওয়া। এই দেওয়ালে একটু করলাম এখানে একটু না, মেন লাইনটা আইসে, পকেট লাইন কোথায় কি বৃত্তান্ত, কাজটা কোথায় থেকে কোথায় যাবে। আমরা অ্যাকাউন্টিং এর ব্যাপারে লিপো ফিপো বলতাম, তো মাল যখন গোডাউনে সাজানো হবে লাস্ট ইন ফার্স্ট আউট না ফার্স্ট ইন ফার্স্ট আউট, মানে এই ঘরে আমি কিছু মালামাল নিয়ে কাজ করব, কিছু যন্ত্রপাতি আমার পুরাতন রয়েছে, সোয়ারদারকে জানানো স্যার আমাদের ওই প্রজেক্টের এই জিনিসগুলো রয়ে গেছে, তাহলে উনি পরবর্তী প্রজেক্টে কি এইগুলো আমার রয়েছে এইভাবে ধরে উনি তো আবার পরের দিনের কনজিউম বা যা কিছু তো করবে নাকি। আপনি কতটুকু মাল, উনি যে এক্সট্রা মাল দিয়েছিল যে নষ্ট হবে 5টা ফাটবে বা 10টা একটা ফ্রি দিয়েছে যে একটা ফাটি যাবে তার জন্য অল্টার, কোনো কাজ বন্ধ না থাকে, তো আপনি যদি ওই যেটা এক্সট্রা দিয়েছে ওটা এক্সট্রাই ফেরত দিতে পারেন শতভাগভাবে, এটাই আপনার দক্ষতা। ওইটা শুরু করে পকেটে ভরে বিক্রি করার জন্য না, এইটাই হলো আপনার সততা। ক্রস-সাইডেড ক্যামেরা নাই, হিসাব কিন্তু রয়েছে। সততা কতটুকু দেখালেন, অনেক কিছু বিষয় এর সাথে জড়িত। আপনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছেন, আমি আবারও বলতেছি, আপনার সার্টিফিকেটের উপরে বাংলাদেশের সার্টিফিকেট নির্ভর করে। অর্থাৎ আপনি যেমন রেমিটেন্স যোদ্ধা, এ দেশের সম্মানেরও আপনি একটা সার্টিফিকেট, আপনার দ্বারা অনেক কিছু এদেশ পাবে। দেশের সেবা করার জন্য আপনার আল্লাহ এত বড় একটা সুযোগ দিল আর আপনি নষ্ট করে দেবেন, এটা দিবেন না। এই কারণে সততা ওখানে দেখাইতে হবে। পাশাপাশি ওই যে কাজটা আপনি করলেন নির্দিষ্ট টাইমের ভিতরে, এটা করে আপনি ব্রেকটা নিয়েছেন, ব্রেকের পরের কাজটাকে আপনি আবার আপনার মাথায় খেলে নিয়েছেন, তার জন্য কি কি মাল এখন এই লাইনে লাগবে, সব মাল তো আপনি সাজাই নিয়েছেন, এই লাইনে কয়টা মাল লাগবে দপ করে যদি আপনি আলাদা করে সময় পেয়ে করে নিয়েছেন, আপনার বস উপরে ওঠার আগেই কি করে, ও তাহলে ম্যাথ দেখে কি করছে, কি কি লাগতে পারে আলাদা করে বের করে এনেছে। সেইটা আবার হলো ওই কার্টুন রয়েছে, কার্টুনের উপরে আপনি রেখে দিয়েছেন এত পিস, আন্দাজে না কিন্তু হিসাব করে যে এই কয়টা এখানে লাগবে, তাহলে বারবার কার্টুন উঁচু করে বের করা লাগলো না। আর আপনি দেখে সেই পয়েন্টে করতেছে, তার মানে আপনি আপনার দিক থেকে যখন এগুলো দেখাবেন, পরের বিল্ডিংয়ে দেখা যাচ্ছে আপনিই বস, তো সব জানে পারে, কাটিং পারে, সব পারে, তাহলে এখানে পড়ে থাকবে কেন, তোমার দরকার। আপনি দ্রুতই সুপারভাইজার হবেন এইগুলোর কারণে। এমনি এমনি আপনাদেরকে এগুলো আমি শেখাচ্ছি না যে আমার সময় যাচ্ছে না, তাই না। আমরা বলেন স্কিল দরকার,
মানে আপনি দক্ষ হয়ে যান, শুধু কাজে পাইপ কাটা জানলে হবে না, A to Z একটা প্রজেক্ট ঠিক মতো টাইমের ভিতর শেষ করার জন্য যা যা প্রয়োজন, যা যা করণীয়, নিজের ভিতরে এসে চেঞ্জ, নিজের কৌশলে কাজটা দ্রুত করা যায়। কেউ জোর করে আপনার দ্রুত করাইতে পারবে না, আপনি কৌশল অবলম্বন করে দ্রুত করবেন এবং নিখুঁত নির্ভুলতার সাথে করবেন। কারণ আপনি জানেন ইনি কি ইট ব্যবহার করেছে, কি কি করেছে, কি মানের কি A to Z তথ্য আপনি চাইলেই উনি দেবে। আপনি কিন্তু আমি বলেছি যে কোন দেওয়ালে কোন ডিল করা যাবে, কোনটা করা যাবে না, এটা আপনাদেরকে জেনে নিতে হবে, শিখে নিতে হবে, আর ওইখানে অ্যাপ্লাই করতে হবে। এমনি আপনাদেরকে বই ধরাই দেওয়া হয়নি যে এটা একটু পড়ে নেবেন, আমারই তো বেশি কিছু দেওয়া হয়নি, যেতটুকু প্রয়োজন আপনার। কারণ যে আপনি যদি নিজের ভাগ্য বা নিজেকে চেঞ্জ না করতে চান, আমি তো জোর করে করতে পারবো না। আমি যে বড় মুখ করে বলেছি যে আমি এখানে দক্ষ লোকই পাঠাবো, যদি আপনাদের দিয়ে আমি সেটা একবার মিস হই, তাহলে আপনার মতো আরেকজন অসহায় লোক সে এলো, কম্পারে যাওয়ার স্বপ্নটা তার নষ্ট করে দিলেন। শুধু সাজরা ফাউন্ডেশনের যে মান সম্মান যাবে বা তার সে ক্ষতিগ্রস্ত হলো তা না, এই দেশেরও ক্ষতি করলেন। বুঝতে পারছেন? এই জন্য একটু সচেতন হতে হবে। পাশাপাশি দেখেন, এই টোটাল কাজটা আজকে যে আমার টার্গেট ছিল, টার্গেট শেষ, ক্লিয়ার। আপনি আপনার সুপারভাইজারকে ডাকেন, কাজ 4টায় শেষ করার কথা, আপনি 2টায় শেষ করছেন, স্যার প্লিজ কিছু মনে না করলে আমাদের কাজটা একটু দেখবেন। দেখানোর দরকার নেই স্যার আমরা এইভাবে এটা করেছি, আলহামদুলিল্লাহ সব শেষ স্যার, তারপরে আপনি একটু যদি একটু ন্যানো সেকেন্ডের চেকটা দিয়ে দিতেন, তাহলে আমরা নিজেদেরকে আরো একটু ডেভেলপ করার চেষ্টা করতাম। কোনো ভুল আছে কিনা স্যার, বা এর থেকে ভালো ওয়েতে কিছু করা যায় কিনা স্যার, আপনি জানতে চাচ্ছেন। উনার ভিতরে যদি ভালো কিছু থাকে আপনাকে তখন দিবে, কারণ আপনি উনার একটা অ্যাসেট। উনি ফাঁকিবাজি করলে উনার নামে উনার বড় বসের কাছে যাই কান ভাঙানোর দরকার নেই, ওটা আপনার কাজ না। আপনার ডিউটির আগে তাকে আপনি যে জানাইছেন সে নাই কেমনে দেখাবো, এটা না, আপনি ইনফর্ম করছেন তাকে স্যার আমার কাজ শেষ করেছি, আপনি যদি একটু দেখে আমাকে একটু ক্লিয়ারিফাই করতেন বা সার্টিফিকেটটা দিতেন বা আমার কনফার্মেশনটা জানাতেন, হ্যাঁ আমি ঠিকমতো করেছি কিনা। স্যার কোনো যদি ভুল থাকে, আমার হাতে এখনো 2 ঘন্টা আছে, আমি চেষ্টা করবো স্যার এই টাইমের ভিতরে এটা শেষ করার। এখন কি বুঝছেন? বুঝছেন তো? 2 ঘন্টা হাতে টাইম আছে স্যার, যদি কোনো কিছু চেঞ্জ বা কোনো কিছু আপনার মতো করে বা পারফেক্টলি করার লাগে, এটা এখানে দিয়েছেন কেন, টি দিলে ভালো হতো না, কিন্তু একটা আছে। জি স্যার, আমি স্যার এটা ভেবেছিলাম, কিন্তু আমাদের যে ইয়েটা আছে স্যার, ওখানে এটা এই ছিল, আর যেহেতু কোনো চেঞ্জ আসে নাই, কিন্তু স্যার যেভাবে অর্ডারটা দেওয়া আছে আমি অর্ডার অনুযায়ী করেছি স্যার, তাহলে কি এটা চেঞ্জ করে এটা দিব, দিলে স্যার তাহলে তো আমার মনে হয় এক্সট্রা কিছু লাগতে পারে, সেকেন্ডের ভিতরে একটা বাজার দাঁড়ায় দেওয়া। স্যার আমার তো এখানে এটা লক করার জন্য আমি তো এটা মারছি, এই স্ক্রু আমার স্যার 2টা বেশি লাগবে, এটা একটু লাগবে স্যার, এই জায়গাটা তো হইতে পারে, তাহলে এর জন্য একটু আমার সিমেন্ট লাগতে পারে। মানে কি ও ভুল ধরেছে, তুমি এটা সংশোধন করতে রাজি। আর 4টে বাজে গেল, কাজ হচ্ছে না, শেষে আনথাপড়ি করে করলে, আচ্ছা এই তোমাদের হয়নি স্যার, এই 10 মিনিট স্যার একটু বেশি টাইম দেন স্যার, আমি করে দিচ্ছি। এই এক্সট্রা টাইম করেন, এটা উনি চায় না। এই ওভার টাইম করবেন, এই কাজটা উনি জানে যে একদিনের না, কিন্তু আপনি একদিনে শেষ করেছেন, উনি খুশি হয়ে আপনার ওভার টাইম লিখে দেবে। অথবা উনি জানে যে একটা এমপ্লয় কম আসা সত্ত্বেও এরা শেষ করেছে, উনি খুশি হয়ে আপনাদের কিছু দেবে, তা আপনারা কল্পনা করতে পারবেন না। কোম্পানির নামে যে রিপোর্টটা দেবে, যার পরবর্তী প্রজেক্টে বা পরবর্তীতে আপনাদের জন্য কি আশীর্বাদ হবে। আর যদি কপাল পোড়া থাকে তাহলে সেক্ষেত্রে ভিন্ন। আমি এই নীতি আদর্শের কথা বললাম, কিন্তু কপাল খারাপ আপনাদের, কপাল পোড়াটা কোম্পানি জুটলো বা সুপারভাইজার জুটলো। আল্লাহ না করুক, আপনাদের আশা করাই যাই, যেহেতু একটা ভালো নিয়ত নিয়ে ভালো কাজে শিখে যাচ্ছেন, আশা করি যে আপনারা ভালো কিছু পাবেন। যদি কখনো সুপারভাইজারের খালি খানো, নিজেকে এক্সাইটেড না বানায় নিজেকে শুধরাবেন, পাশাপাশি ওই যে নিজের
পজিশন চেঞ্জ করার জন্য যে পয়েন্টগুলো শিখাইছি, যে সুপারভাইজারকে তার কাজ দিয়ে, আপনার দক্ষতা কৌশল দিয়ে, কথা দিয়ে, যখন কাজে পারবেন না কথা দিয়ে, যে আপনি সততা নিষ্ঠা এটা দেখাই হলেও তার ভালোবাসার কাতারে থাকবেন। শিখাইছি না, বুঝাইছি না, বলেছি না? আমি যদি খেয়ে পেলাম তাহলে আর কিছু করার নেই। কিন্তু মনে রাখতে হবে, নিজের ভিতরে নিজের কৌশল দিয়ে এটা জানতে হবে, শিখতে হবে, নিজেদের আগ্রহ থাকতে হবে। বোঝা গেছে? তাহলে 2 ঘন্টা আগেই আপনি কাজ শেষ করে চেক করালেন, এই এখন আপনি কি করবেন? ঘুমাবেন? ঘুরে বেড়াবেন? স্যার দেখেন ঘামাই গেছে, কি হয়েছে? স্যার তো নিজের কাজ ফেলাইতে তার বসের কাজ করে বেড়াচ্ছে, স্যারের কাজটা কে করবে? এই 2 ঘন্টা আপনি চেষ্টা করুন। স্যার যদি কিছু মনে না করেন, আপনার যদি কোনো হেল্প আসতে পারি স্যার, এখনো তো 2 ঘন্টা আছে স্যার, আপনার সাথে একটু গল্প করলাম, একটু সময় দিলাম স্যার, আপনার ভিতরে আমার কাছে আরও কিছু ভালোভাবে শিখলাম স্যার, যদি কোনো কিছু থাকে কিছু করতে পারি স্যার প্লিজ বলেন স্যার, আমি সিরিয়াসলি একটু করি। বা যেভাবে তাকে কনভিন্স করে তার কাজটা করা শেখেন। আপনার বসের কাজটা করা যেদিন শিখবেন সেদিন তো ওই বস আপনি হবেন নাকি? বসের কাজ জানেন না, এমনি কি হবে ওই বস আপনার নেবে? হ্যাঁ, আমরা এত দিন কাজ করতেছি, কি আমরা পারতাম না এই কাজ? আমাদের না নিয়ে বাইরের থেকে লোক নিয়ে এসে ওই পদে বসালো। কেন বসাইছে? আপনাদের সে কোয়ালিটি উনি পায়নি। কিন্তু ওই কাজটা যদি আপনি আগেই শিখে যেতেন, ওই আপনার বসই বা ওই উপরের জন যদি ঊর্ধ্বতন কর্মকর্তা, ওই দায়িত্বে উনি একা, কিন্তু উনি নাই, কাজটা বন্ধ হয়ে যাবে। ওই কাজটা আপনি জানেন, ওইটা ওর কাছ থেকে শিখে নেছেন, উনি কিন্তু ওই দিন রিকমেন্ড করবে, স্যার আমার তো অবস্থা খুব খারাপ, আমি কীভাবে কী করো বুঝতেছি না। তাহলে কেমন? তুমি না গেলে তো বন্ধ হয়ে যাবে। স্যার না, এই নামে একটা ছেলে আছে, ও আমি যা যা করি ও ওর কাজ শেষে আমার কাজগুলো শিখছে এবং ও সব জানে স্যার, ওরে দিয়ে স্যার এটা স্যার আজকের মতো স্যার একটু ট্যাগেল দেওয়া যায় কিনা স্যার, প্লিজ একটু দেখবেন। ও পজিটিভ ওয়েতে আপনাকে রিকমেন্ড করে দিল। একদিন আপনি সুপারভাইজারগিরির সুযোগটা পাইলেন মানে কি? নিখুঁতভাবে শতভাগ দিয়ে ওই কাজটা যদি ওই দিন সাকসেস হইলেন, আপনার প্রমোশন আর ঠেকায় কিনা? সুযোগ বারবার আসবে না, ঠিক আছে? নিজের যোগ্যতা বলে, দক্ষতা বলে নিজের পজিশন চেঞ্জ করতে হবে। এখানে মামু খালুরে ফোন দিয়ে বা অমুককে ফোন দিয়ে নেওয়াজ ভাই পাঠাইছে সাজ্জাদ ফাউন্ডেশনের ভিক্ষা করা অফিসার দিয়ে, আমাকে তো আমরা একটু গরিব মানুষ, কম টাকায় পাঠাইছে, লোকটা মানে আসলেও দয়ালু, এবারে দিই আমার একটু প্রমোশন করা দিক। আমারে ভাই ওখানকে চেনে না ভাই, ওই না আমার কিছুই করার নেই, কিন্তু আপনার ব্যবহার, আপনার সততা, নিষ্ঠা, দক্ষতা আপনাকে অনেক দূরে নিয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পারলেন? আর কখনো নিজের ব্যর্থতা আর একজনের গাড়ি দেবেন না, অমুকের জন্য স্যার অমুকে এটা করতে পারলাম, ও এটা ভুল করছে দেখে এটা হয়েছে। আপনি তো জানেন এটা বলেছে, তাহলে আগে নোটিশ করেননি কেন? বা ওটা যেভাবে করলে ঠিক হয় সেটা আপনি নিজে করেননি কেন? আপনার একটা টিম, আপনি একজনের বদনাম দিলেন মানে কি? না আপনার গায়ে লাগলো না স্যার, এটা সবাই আমাকে খুব সহযোগিতা করেছে, এখানে স্যার একটা ভুল দেখা গিয়েছিল কিন্তু আমরা এইভাবে স্যার এটা করেছি, অথবা স্যার জানানো স্যার আমাদের কাজের মাঝে হঠাৎ একটা এরকম সিচুয়েশন হয়ে গেছে, তো আমরা অল্টার একটা ওয়েব বের করেছি, আশা করা যায় স্যার কোনো চেঞ্জ আসবে না এতে, কিন্তু স্যার তারপরে যদি আপনি একটু সেটা দেখতেন, এটা যে ভুল হয়েছে আগে আপনি তার জানাই দিয়েছেন। ওনার দক্ষতা বলে উনি কি আপনাকে একটা সাজেশন দেবে, কারণ ওনার গাইডলাইনে রয়েছে, সেটা আপনাকে দেয়নি, কিন্তু ওনার গাইডলাইন হয়েছে কোনো কারণে এটা ক্ষতিগ্রস্ত হলে ইনস্ট্যান্ট কি করণীয়, ওনার গাইডলাইনটা। কিন্তু যখন আপনার কাজ শেষে ওনার কাজটা করতে যাচ্ছেন, এই বিল্ডিংয়ের ওনার গাইডলাইনগুলো পাইলেন, তাহলে এই ধরনের প্রেক্ষাপটে আমার করণীয় কি ওই গাইডলাইনে আছে, আর এই ধরনের সমস্যাটা পড়েছেন ওই গাইডলাইন দেখে যদি অ্যান্সারটা দেন, উনি কি খুশি হবে না বেজার হবে যে আমার কাজ ওরা কেমন জানলো? রাগ করবে? বা ওইভাবেই করেছেন স্যার আপনাকে, আপনি উনি ঘুমায় আছে কি কারণে আপনি দেখিয়েছেন ঘুমায় আছে, আপনার বলা যাবে স্যার আপনি ঘুমাচ্ছিলেন বলে ডাকি নাই, এই কারণে এইভাবে করেছি, নো নেভার। স্যার আপনি মনে আপনার কাজ নিয়ে একটু বেশি ব্যস্ত ছিলেন, বা কোনো কারণে হয়তো বা আপনার ব্যস্ততার কারণে আপনাকে আমি এই সময় পাইছিলাম না, কিন্তু এই ধরনের বিবাদের সিচুয়েশনে
আমি এইটা দিয়ে সলভ করেছি, কিন্তু আমি অল্টার ওয়ে রাখছি, যদিও রাখেননি অল্টার ওয়ে রাখছি স্যার, যদি কোনো চেঞ্জ আনতে আমার কোনো ক্ষতি ছাড়া ছাড়া আমি এটা করে দিতে পারবো, সেটুকু কৌশল রাখছে। আর যদি দেখেন যে না স্যার ঠিক আছে, তাহলে আমি এটা লক করে দেবো। হাতে তো 2 ঘন্টা আছে, ও তো 5 মিনিটের কাজ, আমি লক তো আগেই করেছি। কি বুঝলেন? ওনার সাথে মিলে গেছে? না 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 ঠিক আছে, তুমি যা করছো, হ্যাঁ আমি ও বুঝবাস দিয়ে নি, মানে ম্যানেজ করিনি, মানে যাও করছো, ভালো কাজ করছো, যাক আমার জন্য বসে টাউন নেই। আমি ওনার সম্পর্কে কি তুমি পজিটিভ কথা বলেছো না? কিন্তু যে বল স্যার আপনি ঘুমাইছিলেন দেখে ডাকি নাই, তার মানে কি ওনারা ছোট করলে না, টিটকিরি করলে? উনি কি এটা ভালো চোখে দেখবে? নাকি ওনার একটা তথ্য তুমি ওনার কাছে গোপন করে ওনাকে এটা পজিটিভ হইতে নিয়ে এসে কাজটাও সঠিক করেছো? উনি ঘুমাচ্ছে, এটা ওনার ব্যর্থতা, ওটা ওনার জবাবদিহিতা, ওনার দায়বদ্ধতা, ওটা আপনার না। আপনারটা আপনি ঠিকভাবে করতেছেন কিনা, আপনার দায়িত্ব পালন করছেন কিনা, এটা আপনার। বোঝা গেল? তাহলে নিজের কাজ ছেড়ে যে 4টে পর্যন্ত কাজ 4টে পর্যন্ত না করে 2টার ভিতর শেষ করে বাকি 2 ঘন্টা আড্ডা না দিয়ে হাওয়ানাকে এক্সট্রা কাজ করলে এক্সট্রা বেনিফিটই পাবেন, ঝাড়ি খাবেন না, সুনজরেই থাকবেন। তখন যদি বলেন স্যার আমরা তো এখানে 19 তলায় কাজ করি, আমাদের ব্রেক টাইমে স্যার একটু চা খাওয়া অভ্যাস স্যার, এখানে তো পাই না স্যার, যদি একটা কেটলির ব্যবস্থা করতেন বা অনুমতি দিলে স্যার আমরা একটু গরম পানি আনতাম, হয়নি এটা একটু বানাই খাইতাম। তার প্রজেক্টে আপনি কি খাবেন না খাবেন সেটাও কিন্তু অনেকগুলো মানে প্রজেক্ট আছে যেগুলোতে সেটাও নিয়ন্ত্রণ থাকে, যে আপনি এই পরিবেশে কাজ করবেন, এই সিচুয়েশনে এই ধরনের খাবারগুলো খাওয়া যাবে না, অ্যাভয়েড করতে হবে, সে রুলসগুলো আপনার মেনে চলতে হবে। অনেক কিছু বিষয় আছে। কারণ একটা পাইপ গত প্রজেক্টে ছিল, ওনারা ওই প্রজেক্টে এটা আবার গর্দা দরে বিক্রি করে দিতে পারে, কোনো কারণে যেটা না করে এই প্রজেক্টে লাগাইতে চাই, তো আপনার কাজে ওই পাইপটা আগে ব্যবহার করবেন নাকি ওটা রেখে নতুন পাইপ করবেন, এটা প্রথম দিনে আপনার শুনে নিতে হবে। কারণ এক্সট্রা একটা অংশ তো রাখে, যেহেতু এইটার থিকনেস কোয়ালিটি সব কিছু ওই প্রজেক্টের জন্য নিয়ে আসা, ওটা যদি ঠিক না থাকে তাহলে এই প্রজেক্টে দিত না। যেহেতু দেশে মানে উনি সব কিছু যাচাই বাছাই করেই তো দেশে, কিন্তু ওটা কি আপনি ওই এক্সট্রাতেই রেখে করবেন, যেহেতু নতুন জিনিস দিয়ে এটা শেষ আমার হয়ে যাচ্ছে, ওটা যেহেতু লাগতেছে না ওটাই থাকুক, নাকি আরেকটা সিজন গেলে ওই জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে, তাহলে ওইটা আগে লাগাই, নতুন একটা পরের প্রজেক্টে যাবে। কোম্পানি এত ভালো ভাবার এর রাইটস আপনার কোম্পানি দেয়নি। আপনি যখন মাল বুঝে পাইছেন স্যার এটা তো আমরা ইনটেক মালগুলো পাইছি, এটা তো ভাঙা, স্যার এই প্রজেক্টের না বিগত বছর প্রজেক্টের, একটু জানতে পারি কিছু মনে না করলে? না এটা ওই গত প্রজেক্টের ইয়ে স্যার। তাহলে কোনো কারণে যে আমি টোটাল যে মেজারমেন্ট দেখতেছি আমার এটা এক্সট্রা পাইপ, তাহলে কি আমি স্যার এই এক্সট্রা পাইপ যেটা আমার অন্য প্রজেক্টের এইটাই কি আগে দিয়ে শুরু করব, নাকি স্যার আমি নতুন মালামাল দিয়ে শুরু করব, লাস্টে যদি ইনকেস লাগে সেই ক্ষেত্রে ওটা ব্যবহার করব? প্রথমে শুনে এনেছেন না? তাহলে একটা প্রশ্নে কি টোটাল মালামালেরই তো ওনার কনজামশন ওইটাই থাকবে নাকি? একটা পাইপ যদি এক্সট্রা না লাগে তাহলে একটা ব্যানও তো নষ্ট হয়নি, একটা স্ক্রু তো নষ্ট হয়নি, তাহলে সেটা এক্সট্রা লাগতেছে না। তো ওইটার অ্যান্সার যেহেতু বলে যে না ওইটার সবার লাস্টে যদি লাগে, তার মানে কি ওই পুরাতন স্ক্রুটাও যদি লাগে তাহলে তখন, এর জন্য আলাদা করে শোনার নেই। কিন্তু যদি কোনোটা এরকম থাকে উনি আবার সেটাও ওই সময় ইনশিওর করে দেবে, কারণ আপনি জানতে চেয়েছেন, তখন উনার দায়বদ্ধতা যে ইনি যেহেতু এই পয়সায় প্রশ্ন করে জানতে চাইছে, তার মানে এটা আমার নিখুঁতভাবে না বললে আর একটা বিষয় তো এই ডিসিশনই নেবে। তখন উনি বললেন না এই বিষয়গুলো ঠিক আছে, ওইটা ওইটা আর এইটা এই তিনটা যেহেতু আর একটা সিজন গেলে এটা থাকবে না, এটা নিচেই থাকবে, লকে থাকবে, এইটা তোমরা কিন্তু এই পুরাতনগুলো আগে ব্যবহার করো, তখন তাই করতে হবে। কি বোঝা গেল? মিস্ত্রি কি এই কথাগুলো শিখাইছিল? ইঞ্জিনিয়ার শিখাইছিল না। ইঞ্জিনিয়ার যে বিষয়গুলো তোমাদের শিখাবে
সে সুযোগটা তোমরা তাকে দাওনি, তাকে এন্ডিংও করতে দাওনি। মিস্ত্রিরা যে বিষয়গুলো দেখাই দেবে লাস্টে, যে আপনাদের দিয়ে একদিন কাজ করাবে, ওরা বুঝে বুঝে দেখবে, সেই সুযোগটাও আপনাদের জন্য আমি করে দিয়েছিলাম। আপনারা সেদিনটাই জানবেন, কারণ আপনাদের কারোর ঘুম ভাঙে না। আমি বলেছি যে এখানে প্র্যাকটিস, আপনাদের কারো কাজ থাকে, কেউ এখানে 500 টাকার মায়া ত্যাগ করতে পারতেছেন না, ক্ষতিগ্রস্ত আপনারা হয়েছেন। আমার একটু বদনাম হবে যদি আপনারা না পারেন। এই জন্য আমি এক্সট্রা সময় দিয়ে আপনাদের বলতেছি যে ল্যাকিংসগুলো আছে, যেহেতু ইঞ্জিনিয়ার সাহেবের মামা মারা গেছে, পাশাপাশি তার নানি মারা গেছে, এখানে উনি আজ আসতে পারে নাই বা 2 দিন ইয়ে করতেছে। আপনারা আসলে আবার বাকি যেটুকু আপনাদের ঝালাইয়ের দরকার আছে করে ফেলেন, কারণ আপনারা যে পুলিশ ক্লিয়ারেন্স আগামীকালকে দিতে পারতেন, আমার প্রজেক্ট অনুযায়ী মানে সিস্টেম অনুযায়ী আপনারা আগামীকালকে পুলিশ ক্লিয়ারেন্সটা আগামীকালকের ভিতরে সবাই পেয়ে যাওয়ার কথা হাতে। আর পরের দিনই আপনাদের ভিসা লাগানোর জন্য সকল ডকুমেন্ট সাবমিট করার কথা। আমরা যদি সেটা করতো তাহলে এই সপ্তাহের ভিতরে আপনাদের ম্যান পাওয়ারে ফাইলটা চলে যেত। আগে এই সপ্তাহে ইচ্ছাই ছিল আপনাদের ফ্লাইটটা দেওয়ার, তো আপনার পুলিশ ক্লিয়ারেন্স আসতে এখনো 8 দিন লাগবে। এই লেটটা কি আমার জন্য হলো না, তাহলে আপনার জন্য হলো। কিন্তু দিন শেষে আপনি কিন্তু বলবেন আমরা অমুক তারিখ থেকে শুরু করছিলাম, আমাদের 1.5 মাস লাগাই দিয়েছে এই কাজটাই। আপনার জন্য যেমন 8 দিন নষ্ট হলো, এটা তখন আসবে না, আপনি বলবেন না। এই জন্য আমি যে টাইমটা চেয়েছিলাম যে সবই ক্লিয়ার, ওকে, ফকফকা, কোনো ধান্দাবাজি নাই এখানে, তো কেউ কোনো লাভ খাচ্ছে না। সাজ্জাদ ফাউন্ডেশনের হয়ে এখানে আপনি দান করে যাচ্ছেন, খুশি মনে বিদেশ যাচ্ছেন, তাই আপনার ট্রেনিং এই সফর করানোর জন্য যে খরচটা, সেটাই আপনি দিচ্ছেন। তো সাজ্জাদ ফাউন্ডেশন ওই খরচগুলো করে যেটা তার প্রফিট থাকবে সে তার ড্রয়ারে রেখে দেবে, তা আমারে আপনি দিচ্ছেন। আমি কিন্তু একটা চা কিনে খাবো না ওইটাকে, ঠিক আছে? কিন্তু দায়ভার তো আমার গায়ে আসবে যে উনি এরকম এত সুন্দর সুন্দর ভিডিওতে কথা বললো, কিন্তু আমার 1.5 মাস লাগাই দিচ্ছে। 1.5 মাস কি আমার ভুলে লাগলো না আপনার জন্য? তখন কিন্তু আপনি এটা বলবেন না। এই জন্য আমার কাছে যে টাইম চাইছিলাম তার আগে আমি কাজটা দিতে চাইছিলাম, কিন্তু আমি পারলাম না আপনার জন্য, আপনাদের ব্যর্থতার জন্য। কারণ আমি যেদিন বলেছিলাম আজকে আপনার পুলিশ ক্লিয়ারেন্সের জন্য করতে দেন, কাল সকালে যাই এই কাগজটা থানায় এটা দিয়ে এটা এইভাবে করবেন, আপনারা ওই যে 500 টাকা জন বেচার মায়ের থাকে এটা করেন নাই দেখে এখন এই টোটালি লেট। এটা আপনাদের ব্যর্থতা, আমার না, কিন্তু ড্রাইভারটা আমারই আসবে দিন শেষে, এটাই বাস্তবতা, এটাই স্বাভাবিক। তা আপনাদের মনে এটাই ঢুকে গেছে আমরা নিজেরা তো সময় সচেতন হব না, কেউ যদি হয় তাকেও হইতে দেবো না। বিদেশের মাটিতে খুব এই বিষয়গুলো সাবধান। কেউ যখন কোনো পরামর্শ দিক নির্দেশনা দেবে, আল্লাহ না কোনো কারণে শুনতে পারেননি, বুঝতে পারেননি, তাকে পোলাইটলি, যেটা আপনার ব্যর্থতা শুনতে পাননি, স্যার কিছু মনে করবেন না, এই বিষয়টা আমার কাছে একটু স্পষ্ট না, অথবা এইটা আমি একটু বুঝতে পারি না, এইবার ভয়েসটা একটু নয়েজ আসার কারণে বা কিছু একটা রিজন দেখায়, প্লিজ কিছু মনে না করলে একটু এই পয়েন্টটুকু রিপিট করবেন। কি পয়েন্টটাতে যখন রিপিট করবে, কি পয়েন্ট রিপিট করতে গেলে আলোচনায় তো আবার করা লাগবে, উনি অখুশি হবে না। উনি ভালো করে জানে আপনি কাজটা পুঙ্খানুপুঙ্খানুরূপে সঠিকভাবে করার জন্যই আবার প্রশ্ন করছেন। তারপরে আপনি যদি সঠিকভাবে করেন তারও রিপোর্টেশনের ব্যাপার, কারণ আপনার কাজের পরেই তো তার অনেক কিছু ডিপেন্ড করবে, ঠিক আছে? অতএব আবার প্রশ্ন করে যে উনি মাইন্ড খায়, রাগ করে, যে আপনার দেখার বিষয় না, আপনি আপনার পয়েন্টেই থাকতে হবে। বোঝা গেছে? তাহলে প্রজেক্ট ম্যানেজমেন্টটা কি, কিভাবে ওনারা ম্যানেজমেন্ট করেছে, সেটা আপনার দিক নির্দেশনা, আপনার অংশে কি কি কাজ আছে, কতটুকু কি লাগবে, কিভাবে কি করবেন, দিন শেষে কতটুকু কি কি ব্যবহার করেছেন এবং কতটুকু কি কি ফেরত দিচ্ছেন, ওই যে লিস্ট নিয়ে আসেন না, ইনশিওর করবেন। এবং যদি কারোর কাছে সাবমিট দিতে হয় নিজে একটা কপি রাখার চেষ্টা করবেন, স্বাক্ষর নিয়ে তার কাছে। কি বুঝলেন? বা একটা ছবি তুলে রাখলেন যদি সে অপশনটা না থাকে।
নোটিশটা ঠিক মতো করো। বলে না এই দিন আমার তো কোনো জিনিস ফেরত দিনই, তাহলে আমার সই করা কাগজটা দেন যেটা আপনিও সই করছিলেন, এটা আমার সই না। এই যে স্বাক্ষর যখন দিবেন কোনো নির্দিষ্ট কাজের ক্ষেত্রে অবশ্যই নিজের কিছু একটা হিডেন পয়েন্ট ওই স্বাক্ষরের ভিতরে রাখবেন, বা পাশে আসে তারিখের কোন একটা জায়গায়। দাগটা টানার পরে একটা পয়েন্ট অথবা ডট একটা কোনো কিছু একটা এক্সট্রা ভিন্ন কিছু রাখবেন। ইনকেস ভিতর থেকে তথ্য আউট হয়ে গেল, স্বাক্ষর থাকলো, নিজের একটা মার্কিং কৌশল স্টাইল, একটা দাগ, অনেক কিছু আসতে পারে, হাজারটা নিয়ম আছে। টিউটোরিয়ালে অনেক শুনবেন, শুনতে ভালো লাগবে, বাস্তবে ইমপ্লিমেন্টটাও করতে হবে। কি মাথায় কি প্রেশার বেশি হয়ে গেল আজ, আর দেবো নাকি এখানে শেষ করবো? এগুলো মানতে হবে। আমারে পরামর্শ দিচ্ছেন যে ভিডিওটা একটু ছোট করেন, বা আমি একটা বিষয় নিয়ে আপনাদেরকে শিখাচ্ছি সেটাই আপলোড দিচ্ছি। আমি তো ভাই এটা ভিউ বাড়ানোর জন্য করছি না, বা আমি ভিউ ব্যবসা করার জন্য করছি না। আমার কাজটা তো আমি করছি, আপনার ভালো লাগলে দেখবেন, শুনবেন, জানবেন, না হলে না। আপনার তো আমার এই উপদেশ পরামর্শ দেওয়ার দরকার নেই। আপনি দেখলে দেখবেন, না দেখলে না দেখবেন, আপনার 5 মিনিট দেখার দরকার দেখেন। আমাদের সিস্টেম আলোচনা করবো একটা বিষয়, তার সাথে রিলেটেড যে বিষয়গুলো, আমার সবগুলো না বললে আপনি বুঝবেন না কোন কাজের জন্য কেন এটা করে। তাহলে প্রথম সিরাই সেটাই আপনার এত সুন্দর করা মালগুলো ফ্লোরে সিরাই দিলাম। অবশ্যই যদি কোনো ব্যবস্থা থাকে যে কোনোটা এক্সট্রা কোনো কাপড় বাকি, সেটা আপনার রিকোয়ারমেন্টে আপনি দিয়ে রাখবেন। স্যার যেহেতু এই প্রজেক্টে আমরা কাজ করবো, আমাদের মালামাল ঢালা বা আমার একটু সুবিধার জন্য আপনি এটা একটু ইনশিওর করবেন, উনি এক্সট্রা হিসেবে এটা অ্যাড করে দেবে আপনার জন্য। কারণ প্রত্যেকটা ওয়ার্কারের নিজস্ব কিছু কৌশল অঙ্গভঙ্গি থাকে, তার জন্য যদি তার কোনো সেফটি সিকিউরিটি বা প্রয়োজন পড়ে কোনো কিছু, সেটা তার জন্য একটা আলাদা বাজেট থাকে, ওনারা সেটা দিবে। তো আপনি তার দামি মালগুলো তো ওই ইয়ের ভিতরে রাখার দরকার নেই, নোংরার ভিতরে রাখার দরকার নেই। আপনি ওই কাপড়টা বিছাই দিয়েছেন, সুন্দর করে সাজাইছেন, কাপড়টা যে কি কারণে নেছেন এটাও আপনার একটা পজিটিভ ওয়েতে আসবে, না এ খুব ক্লিন, স্বচ্ছ, দক্ষ। তাহলে প্রত্যেকটা বিষয় কিন্তু আপনাকে সার্টিফাই করতেছে। ক্লিয়ার? যে বিষয়গুলো কোনটা এলবো, সকেট, টি, কোনটা কি, A to Z, যেগুলো মুখস্থ হয়নি, কালকে আমি ধরবো। কালকে আমি আপনাদের ক্লাস নেওয়ার আগে আপনারা নিজেরা বলবেন এইটা কি বলবো। ওই যে ছোটবেলায় এই ক খ গুলো না দেখে পড়া, তবে ঘর কেটে ফাঁকা, এটা কি বলতো, ঘ, এটা কি চ, এটা কি ট, আমি ধরতাম না, খেলতাম না। বন্ধুরা ঠিক ওই রকম কালকে আপনারা এখানে খেলবেন, খেলে টোটাল মালামাল কি কি আছে, আমারই খুব তো বেশি না, খুবই স্পেসিফিক কিছু মালামাল, সেগুলো মুখস্থ করে ফেলবেন। কোনটা শেয়ারা কি, কোনটা কি এসএস কি, আয়রন কি, কোনটা কি, এগুলো জিনিসগুলো আপনার জানতে হবে। ওই রিলেটেড যে বিষয়গুলো আছে, আপনার ওখানে মালিকের যে পরামর্শ দেওয়ার দরকার নেই, স্যার আমরা বাংলাদেশে এইটা দিয়ে কাজ করতাম স্যার, এটা খুব ভালো। এটা আপনার সুবিধার্থে আপনি কি করতেছেন, কোম্পানির মানে আপনি প্ল্যান চেঞ্জ করে ফেলাচ্ছেন, এটা আপনার দায়িত্ব না। আপনাকে যা দেওয়া হয়েছে ওইটা দিয়ে করতে হবে। হ্যাঁ, আপনার ইনস্ট্রুমেন্ট যদি এক্সট্রা কিছু লাগে, স্যার আমার কাজের কৌশল টেকনিকের কারণে আমার এটা একটু দরকার, কিন্তু কখনো বলবো না স্যার আমরা তো এটা দিয়ে কাজ করতাম না, এটা আমি পারবো না, স্যার আমার একটা ওয়ে আনি দেন, তাহলে আমি করে দিচ্ছি। ওই প্রজেক্টে রয়েছে এটা এই মেশিন দিয়েই করতে হবে, দেওয়ালটা এই মেশিন দিয়েই কাটতে হবে, ভাইব্রেশন এর উপরে দেওয়ালে হইতে দেওয়া যাবে না। আপনাকে বলেছে যে এইগুলো এই অ্যাঙ্গেলের টাইলসটা কাটা বা এটা কাটা, আপনি করলেন হাতুড়ি, আর আপনার সিনেট বাহাদুরি দেখাইলেন, হাত মোজা টোজা কিছু নেই, ঊর্ধ্বতন কর্মকর্তা হয়েছে, আপনি বাম হাত লোক আছেন, কি হয়েছে, হাত ফাটিয়ে গেছে বা খোলা উঠেছে, কি ব্যাপার, অডিটে আইসে, এসে আপনার এই অবস্থায় পেয়েছে, কোম্পানি আপনার জন্য বিশাল বড় একটা কেস খেয়ে গেল। ওটা আপনার পণ্ডিতের বিষয় না, ওরা সেফটি সিকিউরিটি এগুলো আগে দেখে।
বিল্ডিং এর ভিতরে আছেন, কাজে কি কারণে হেলমেট পরে থাকবো? সেফটি ফার্স্ট। ওই বিল্ডিং এ রয়েছেন ওই কাজের সময়, ওর অত এটাই বন্ধ করে দিক, ফাও কাজে এলো বিদ্যুৎ পড়তেছে, ওর অবস্থায় ওর ও জানে দেখে এটা লাগবে দেখে ওটা চালু করে দিয়েছে ওখানে। এত কোম্পানির ভালো আপনার বোঝার দরকার না, আপনার কাজের মাধ্যম দিয়ে যেটা বোঝানো দরকার ওইটা বোঝাবেন। কোনটা? ওই যে আপনার এখানে এক্সট্রা যে মালটা দিয়েছে ওইটার ব্যবহার না করে যেটুকু মাল লাগার কথা ছিল ওইটুকু মাল দিয়ে পারফেক্টলি কাজটা করতে পারছেন। এখানে যে আপনার জন্য এক্সট্রা সুবিধা দিয়েছে ওইটা আপনি ওর ব্যাগ দিয়েছেন, 5,000 টাকা বাঁচাই দিয়েছেন, তা আপনার পিছনে 200 টাকা সে খুশি হয়ে এটা ব্যয় করতেছে, সেই কিনে আপনার সেভ করার দরকার নেই। ওটা উনি জানিয়ে শুনে 200 টাকা খরচ হবে, জানিয়ে শুনে ওটা আপনার জন্য নিশ্চিত করেছে, আপনার সুরক্ষার জন্য। কোম্পানির এত ভালো আপনার বোঝার দরকার নেই, যেখানে বোঝার দরকার ওখানেই বুঝবেন। বুঝতে পারলেন? তাহলে কালকের হোমওয়ার্ক আমি যে কোনোটা যে কারো ধরতে পারি ভাই, আমি কাজের জন্য মুখস্থ করতে পারিনি। আপনারা মঙ্গল বুধ বৃহস্পতি 3 দিন কি ট্রেনিং করতে পারবেন? যে পিডিও ট্রেনিং, যেটা রেজিস্ট্রেশন আপনারটা তো আছে, আপনারও আছে, আপনার নাই, যেহেতু আপনার জন্ম নিবন্ধন। তো আপনারটা দেখি যদি হলো বিএমডিতে অ্যাপ্লিকেশন দিতে হবে আপনার, দিয়ে সেইভাবে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে আগে যেতে হবে, সেখান থেকে পরামর্শ নিয়ে এইভাবে করতে হবে, কারণ ভোটার আইডি ছাড়া বিএমডি রেজিস্ট্রেশন হয় না। তো যা যা করণীয় সেইগুলো প্রচেষ্টা আমি বলে দিচ্ছি, সেইভাবে যাই জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে আগে যাবেন, সেখানে যায় তথ্যকেন্দ্র আছে, তথ্যকেন্দ্র যায় বিষয়টা খুলে বলবেন, উনি তখন আপনাকে পরামর্শ দেবে কোন স্যারের রুমে যেতে হবে বা কী করতে হবে। ওনাকে যথেষ্ট বোঝায় বলবেন, আমি যেভাবে শিখাই দেবো। পাশাপাশি ওখান থেকে যদি আপনার কোনো দরখাস্ত দিতে বলবে কি সেটাও আমি বলে দেবো, কী কী লিখতে হবে, কীভাবে কী আবেদন করবেন, কোন কোন প্রেক্ষাপটের সাথে কী কী ডকুমেন্টস রাখবেন, ভিসা টিসা কী কী রাখবেন, এ টু জেড আমি সব বলে দেবো। সেইগুলো আপনি জাস্ট নিয়ে যাবেন। এক্সট্রা কিছু নিয়ে যাবেন, যদি ইনকেস চাই বসে সেটাও যেন দিতে পারেন। আমি বললেন না ছাত্র এইটা এই বলছিল তাই জন্য আমি আর এটা নিয়ে আসি নাই, না, আমি সব কিছুই বুঝাই দিচ্ছি সেটা, কারণ সেটা ইয়ের ব্যাপারে আমি ওটা আপনাকে পারফেক্টলি সবার সামনে বুঝাই দেবো, এই ভিডিওর অংশ ওটা না। দাদা আমি আপনার ইয়েটা শেষ করে নিই, তারপরে আপনাদের কী কী লাগবে কোন কোন বিষয়, ওখান থেকে যদি উনি এটা বিআরবিটিতে উনি এলো পাঠাই দিবে আপনার ইয়ের থেকে জেলা কর্মসংস্থান জনশক্তি অফিস থেকে, তো আপনারা আলটিমেটলি ওখান থেকে যদি হ্যান্ড টু হ্যান্ড আপনার দিতে হয়, হ্যান্ড মিট কর একটু চলবে। আরে এটাই তো ভিডিওর ভিতর কৌশল রে ভাই, শেষ করে হয়েছে না? আচ্ছা ঠিক আছে, এটা একটা কৌশল, আমি তথ্যটা দিয়ে দিচ্ছি। কাটিছ বন্ধ করছো? আচ্ছা চলো, চলতে থাক, তুমি বলবো। তো এই হলো, ওখান থেকে যখন আপনাকে বলে দেবে, যদি ওটা আপনাকে বিএমডিতে যেতে হয়, বিএমডি এরকম তথ্যকেন্দ্র আছে, সেখানে প্রপার ওয়েতে ভদ্রভাবে আপনি সিস্টেমেটিক ওয়েতে জমা দেবেন। ওনারা টাইম দেবে বা যেটা করবে সরকারি খরচ হয় সেটা হবে, কারণ যেহেতু এটার অল্টার যে ওয়েটা আছে সেটা অবলম্বন করতে তারা যদি আপনার কোনো পরামর্শ দেয় অবশ্যই সেটা মেনে বাস্তবতা দেখাতে হবে। যদি কনভিন্স করতে পারেন, যদি তারা সেভাবে করে দেয়, না দিলে কোনো দিক নির্দেশনা দেয় সেটা অবশ্যই সেই কাজটা করতে যাবেন। করে যদি কোনো বিড়ম্বনার শিকার হন অবশ্যই আবার সেখান থেকে ফিডব্যাক দেবেন, স্যার আমি এটা গিয়েছিলাম তারাই লিখে দেবো। যদি কোনো কিছু দেয় স্যার প্লিজ এটা যে এই কারণে হবে না, আপনি একটা আমাকে একটু লিখিত দেন, কারণ আমি এই আইনে এই দ্বারাই তো জানি স্যার এটা হবে, যেহেতু এটা হয়নি আমাকে প্রুফ দেখানোর জন্য, কারণ আমার ওই অফিসে যেহেতু দেখাতে হবে, এটা না হলে তো ওটা হচ্ছে না, যেহেতু এই টাইম ভিতর পাবো না তাহলে তো আমার তো এটা হচ্ছে না, তো প্লিজ আপনি একটু এটা আমাকে একটু ইনশিওর করেন। তো মুখের কথা তো উনি আমাকে মানবে না, যদি উনি যাই এটাকে আমার কাছে নাকি তোমার হবে না, তাহলে তোমার ব্যাপার, স্যার প্লিজ একটু দেখেন। পোলাইটলি আপনার জায়গা থেকে আপনি সততার সাথে যতটুকু পোলাইটলি ব্যবহার দিয়ে মন জয় করে করানো যায় সেটাই চেষ্টা করবেন, করে দেন সেখানে যে সাবমিট করবেন। দেখেন স্যার এই বৃত্তান্ত ওনারা এই বলছে, ওনারা কখনোই চাবে না যে আপনার এই কষ্টের
যে মায়ের শেষ সম্বল বিক্রি করা, বাপের শেষ জমিটুকু বিক্রি করা টাকার, এই টাকাটা আপনার এই একটা কারণে নষ্ট হয়ে যায়। সবাই আন্তরিক আপনারা রেমিটেন্স যোদ্ধাদের জন্য, কিন্তু একটা সিস্টেমকে দাঁড় করালে সিস্টেমের প্রতি সম্মান দেখাইতে হবে, তাহলেই কিন্তু একটা প্রপার ওয়ে। তো সেটা করবেন, করলেই দেখবেন যে ওটা হয়ে গেলে, তাহলে যদি কাল বা পরশুর ভিতরে আপনি হয়ে যায়, তাহলে মঙ্গল বুধ বৃহস্পতি এই 3 দিন 9টা 4টা এই টাইমে ক্লাস হবে। 9টায় যেহেতু ট্রেনিং শুরু, কমপক্ষে 10টা মিনিট আগে ট্রেনিং সেন্টারে যাই উপস্থিত হবেন। নাম ডেকেছে বা এটা শেষ মানেই দৌড় মারতে হবে এমন না, চেষ্টা করবেন কোনো বিশৃঙ্খলা না করে, খুব আপনার দেখে আরো 5 জন শিখুক, কিন্তু আপনার ভিতর কোনো মানে রুলস বা কোনো ইয়ের জন্য কোনো কমতি না থাকে। যেহেতু বিদেশ যাওয়ার ব্যাপারে ট্রেনিং করতেছেন, এটার জন্য এমন না হয় যে ভিসাটা পাইতে হয়, সার্টিফিকেটটা পাইতে হয়, না হয়তো ম্যান পাওয়ার হবে না তাই যাচ্ছেন, এরকম না। যেমন অনেক কিছু এই যে ভিডিওতে অনেক কিছু আমি শিখাইছি না, এইটাই রিপিট পাবেন, আরও কিছু সুন্দর সুন্দর কথা। আমি তো একটা ক্ষুদ্র একটা ওখানকার কর্মচারী, এখানে বড় বড় অফিসার আসবেন, বড় বড় অফিসারের বড় বড় অনেকগুলো কথা জানবেন। সরি, এক মিনিট, পরামর্শ নিতে আসতেছে, উনি অনেক ক্ষতিগ্রস্ত। উনি তাই দিয়েছে যে ওই ওখানে দেখে যায় নকল ভিসা দিছে, দুবাইতে যাবে কনস্ট্রাকশন কাজে। ভিসা আমার দেশে ওই অনার্স করাইছে। আমি বললাম যে ভাই সত্যায়িত করা নাই, এটা অ্যাটাস্টেশন থাকলে তার ক্লিয়ার হয়, কারণ অনেক সময় অনেক বেসরকারি সাইটে থাকলে আমরা এটা সত্যতা নিশ্চিত করতে পারি না। সরকারি ওয়েবসাইটে না পাওয়া গেলে আমরা ততক্ষণ পর্যন্ত এটাকে সমর্থন করি না। তারপরেও আপনি লিখিত নিজে কিছু করতে মনে হয়, পরে যাচাই বাছাই করার পরে আমি তো দেখছি সরাসরি, আমি তো এটা বলতে পারি না একটা কাগজকে, আমি ইনডিরেক্টলি তাকে যথেষ্ট সচেতন করেছি এবং তিনি আমার কথা মতো পরে উনি সত্যতা নিশ্চিত করেছে, না এটা আসল না, আমি বানাই দিচ্ছি। তো যাই হোক, সেটা ওনাদের ব্যাপার, তো ওই ব্যাপারে মনে হয় কথা বলতে আসবে। যাই হোক, আমি শেষ করে দেব। তো আপনারা বুঝলেন যে একটা সিস্টেম দাঁড় করাইছেন, ওই সিস্টেমের কিছু ল্যাকও যদি থাকে এটা আপনার ব্যাপার না, আপনাকে হেও প্রতিপন্ন করা বা হয়রানি করার জন্য না। আপনি সিস্টেমের সাথে পরিচিত না, এই জন্য সিস্টেমের রুলস মেনে আপনি যান নাই। কারণ বিদেশ যাইতে গেলে কি কি লাগে, আপনি যেহেতু বিদেশ যাবেন, এটা কাজ করতে কি কি লাগে, আমি যদি ম্যানেজমেন্টের কথা বললাম না, যে এই কাজটা শেষ করতে যা যা লাগবে সেই মালামালগুলো দেশে কিনা, সেই চার্ট অনুযায়ী আপনি মিলাইয়ে রাখছেন, কোনটা কম থাকলে অবশ্যই সেটা বুঝে নিতে হবে। আবার দিন শেষে কোথায় কি কি লাগাইছেন এবং কয়টা বাইসেছে এটাও বুঝাই দিতে হবে। তিনি না চাইলেও আপনি দিবেন, ফাইলটা আপনি রেডি করবেন, আপনার কাজটুকু শেষ করবেন, আপনার সাথে। ঠিক তেমনিভাবে বিদেশ যখন যাবেন, আপনার কী কী লাগবে আগের থেকে আপনার জানা উচিত ছিল। আমার ভোটার আইডি কার্ড নাই, তাহলে তো আমি যেতে কোয়ালিফাই না, তাহলে আগে সেটার জন্য আপনার ব্যবস্থা করা উচিত ছিল। এখন পুকুরের নামে আপনি লাভ দিয়েছেন, আস্তে করে সিঁড়িতে যদি নামতেন তো যতটুকু আপনার গলা ভিজবে ওইটুকুই নামতেন। এখন তো লোভ দেখে আপনি লাভ দিয়ে দেখেন যে আর ঠাই নাই। না বুঝে তো কাজ করলে হবে না, বুঝেই কাজ করতে হবে। তো তার মানে এই সিস্টেমটা আপনার সাথে পরিচিত না, আপনি সিস্টেমকে গ্রাহ্য করেননি। কিন্তু বিদেশ যাওয়ার ক্ষেত্রে যা যা প্রয়োজন, যে করণীয় নির্ধারণ করা, আমি বলেছি না যে বিদেশ যাইতে গেলে কি কি লাগবে, কোন কোন ডকুমেন্টস আপনার আছে, এরপরে আপনার কোন দেশে যাবেন, দেশ সিলেক্ট করবেন, কি কি কাজ আপনি জানেন। এই ডাটাবেসটা কি এমনি করেছিলাম বিদেশ, আপনি তখন পর্যন্ত ন্যূনতম কোনো জিনিস আপনার ছিল, কিন্তু আপনি কি কি দেশে যাইতে চাইছিলেন আর কোন কোন দেশে আপনি কি কি কাজ জানেন, কি কি প্রথম আপনার লাগবে, সব কিছু যে করলেন, এতে কি আপনার উপকার হয়েছে না, সহজ হয়েছে কিনা। এটাই বিদেশ যাওয়ার ক্ষেত্রে এই প্রি প্ল্যানটা আগে দরকার। সরি, কোন কাজে কি কাজ জিনিস লাগে সেই জিনিসগুলো প্রথমে আগে ইনশিওর করা, ওই জিনিসের যথাযথ ব্যবহার নিশ্চিত করা এবং এক্সট্রাটুকুই হিসেবে রাখা। আগে তথ্য না নিয়ে ওই ডুব দেওয়ার পরে ঠাই নেই ডুবে মরলাম, এটা ঠিক না। আগে পুকুরে লাফ দেওয়ার আগে আমরা জানতে হবে পুকুরের গভীরতা কত, আর আপনার স্কিল বা দক্ষতা কতটুকু, আপনার কি কি এই পুকুরে গোসল করতে গেলে কি কি লাগবে,
যে পুকুরে ডুব দিতে গেলেও সাঁতার জানা লাগবে, কারণ এটা ডিরেক্ট একটা সিঁড়ির পরেই সাঁতরানোর ব্যবস্থা। তাহলে তো আমরা সেটা শিখতে হবে। ক্লিয়ার? তো আজকের মতো এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামীকালকে অবশ্যই এই বিষয়টা নিয়ে আপনারা সচেতন থাকবেন। যে যে বিষয়গুলো আমি আবারও আপনার বলে দিচ্ছি, এই বিষয়গুলো আপনারা অবশ্যই মানবেন। আর এতক্ষণ যারা ভিডিওটা দেখছেন বা সাথে ছিলেন, বা এটা আমরা আপলোড দেব, এটা যারা দেখবেন, যে বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করেছি, এটা ভাইরা সৌদি আরবে যাচ্ছে কনস্ট্রাকশন কাজে পাইপ ফিটার হিসেবে। তারা যথেষ্ট শিখেছে, তারপরেও শেষ সময়ের কিছু ঝালাই করার বা ফিনিশিং টাচ হিসেবে এদের সাথে আমি জাস্ট একটু গল্প করেছি, এবং কি কি গল্প করতেছি সেটাই আপনাদেরকে একটু শেয়ার করেছি। যেমন আপনারাও যে যে কাজে যাবেন ওই কাজ রিলেটেড এই ধরনের গল্পগুলো করে নেবেন, বা এই ধরনের একটা প্ল্যান করে আপনারা ওই দেশে কাজ করবেন। দেখবেন যে আসলে কাজটা সহজ হয়ে গেছে, শ্রম সময় সবই কম লাগবে। কারণ কাজের টেকনিক, কৌশল, দক্ষতা এগুলোর কারণে সময় বেশি কম লাগে। অনেকে আরে 2 ঘন্টার কাজ আছে 8 ঘন্টা, লাস্টে করবেন, লাঞ্চের পর শুরু করবেন, ঘুমাচ্ছেন, গল্প করছেন। কাজের সাইড এখানে গল্প করা বা ঘুমানোর সময় সাইড না। কাজ শেষ, ক্লান্ত পাচ্ছে, ওখানে ফ্লোরে ঘুমাবেন না। কারণ আপনার ফ্লোরে ঘুমাইছেন আপনার স্বার্থে, কিন্তু একটা টিম আইসে অডিটে, কোম্পানি আপনার জন্য ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। প্রত্যেকটা প্রজেক্টে আপনার রেস্ট নেওয়ার জন্য নির্দিষ্ট জায়গা আছে, আপনি ক্লান্ত সেখানে যে বিশ্রাম করবেন। অবশ্যই রুলসগুলো মানবেন, নিয়ম মেনে দক্ষ হয়ে বিদেশ যাব। প্রথমে বলেছিলাম রুলস ভায়োলেশন করাই যাবে না, নিয়ম মানতে হবে। আর আরেকজন ভুল করেছে তার মানে তার বদনাম দিয়ে নিজে পার হওয়া, এটা আপনার ব্যর্থতা, কাজটা আপনার, তার না। কোন কাজের ইনফরমেশন কার কাছে নিতে হবে এই বিষয়েও তো একটা ট্রেনিং করাইছি। যার যে কাজ তার দিয়ে সেই কাজটা করতে হবে। যে যার জন্য পরামর্শক না, তার পরামর্শ নিয়ে তো দরকার নাই। এই কাজটার মেজারমেন্ট এ করবে, এর সার্টিফাই দেবে, এর কথা মতো আমরা চলতে হবে। আমার কথা মতো যদি ওর থেকে ভালো কিছু করার পরে ওনাকে খুশি করতে পারেন এবং উনি যদি সে মানে, তাহলে আপনি ঠিক আছেন। কিন্তু বেশি ভালো করতে চাই, ওনার আবার মাইন্ডটাকে জানতে হবে উনি কি পছন্দ করে। যেটা দেয় তার থেকে ভালো কিছু হইলে হলো বাহবা দেয়, না বিরক্ত হয়। যদি বিরক্ত হয় তাহলে উনি যা বলেছে তাই করতে হবে। এক্সট্রা আপনার ভিতরে যতই দক্ষতা থাকুক না কেন, উনি 1000 বুঝাইলেও উনি বুঝবে না বা উনি নিবে না। তার মানে আপনার তো দেওয়ার দরকার নেই। জোর করে বুঝাই ভালো কিছু করার তো দরকার নেই। পরামর্শ দেওয়ান উনি যদি না চাই, কিন্তু আপনি জানেন স্যার আমরা অমুক একটা বিল্ডিংয়ে এইভাবে পমপ্লেটে এটা করেছিলাম, রেজাল্টটা ভালো আসছিল, সবাই খুব খুশি হয়েছিল। তো স্যার এই ক্ষেত্রে কি আমরা, যদি আপনি চান বা আপনি যদি দেখেন স্যার না এটা ইউনিক, এই প্রজেক্টেও এটা যায় কিনা বা এই ধরনের কোনো আজ তো আপনি যেহেতু এখানে তো স্যার আপনি তো সবই জানেন, আমরা তো এটাও জানি যে আপনি অনেক বেশি এক্সপার্ট, দক্ষ। এ ব্যাপারে আপনারও তো অনেক বিচক্ষণ আছে। যেমন এটা জানলাম, আপনারটাও জানলে স্যার খুব ভালো লাগবে। অবশ্যই আশা করি এটা আপনারা, মানে তাকে কিন্তু তুমি শিখাই দিছো, আবার তুমি যে ক্রেডিট নিবার তা না, তাকে বুঝতে দিছো না যে তুমি শিখাইছো। তার একটা ল্যাকিংস যদি থাকে, টেকনিকে তুমি কি করতেছো, তারে তো শিখাইছো, আবার তুমি যে এত বেশি পণ্ডিত না এটারও বুঝটা দিয়ে দিয়ে ওইটাই তো তুমি বলে হ্যাঁ ভাই এটা তো আসলে নিয়মই ওইটা, আমরা তো এইভাবেই করি, এর সলিউশনই ওইটা, এই জন্যই তোমরা ওইটাই শুনেছো। আমিও ওইটা বলতাম, ও আরেকজন আসলেও ওইটাই বলবে। উনি তখন কি করলো, তোমার ওই জ্ঞানটাকে উনি সার্টিফাই করে দিল। ক্লিয়ার? তো ঠিক আছে, আজকে মজাও যাই, রেস্ট করো। আর কালকেও মনে হয় তোমাদের ফিল্ডের ট্রেনিংটা কালকে আমি শুরু করতে পারতেছি না, কিন্তু ও আজকে আসতেছে, আমাকে আমি ইনশিওর করে নাই পৌঁছাইছে কিনা। তো কালকে পরের দিন তোমাদের অবশ্যই ফিল্ডে যেতে হবে। আবার তোমরা যাবা পরীক্ষা দিতে, আর উনি যাবেন ওনার ওইটা ঝালাই করতে, ওনার প্রাথমিক যে ইয়েটাগুলো ছিল। তোমাদের ওই পরীক্ষা দেওয়াটা উনি দেখবে,
তো ওনার জন্য সুবিধা হবে যে লাস্টে আমার কি করা লাগবে। দেখেন কি মিস্ত্রি আপনাদের যদি সার্টিফাই করে না এ মিস্ত্রি হওয়ার যোগ্যতা রাখে, ইনশাল্লাহ ওই দেশে যে মিস্ত্রি হইতে পারবে, তাহলে মিস্ত্রিতে যাবেন, আর নাহলে জোগাড়িতে যাবেন, ওই কাজের উপরে যাবেন। আর আপনি কিসের উপর যাবেন সেটা আপনার ব্যাপার। আপনি মিস্ত্রি হয়ে সেখানে যে কাজ করবেন না জোগাড়ে হেল্পারে কাজ করবেন, এটা আপনার ব্যাপার। ওই কাজের উপরে যাচ্ছেন কিনা এটা হলো আমার ব্যাপার। ক্লিয়ার? আর আমি যতটুকু ভিক্ষা করেছি এই কাজের উপরেই ভিক্ষাটা করেছি, আপনাদেরকে তাই বলেছি, আমরা খুশি মনে সেটা গ্রহণ করেছেন। এবং আমি বলেছি এই খরচটা আপনার ওখানে দিতে হবে, আর শাহজাদ ফাউন্ডেশনে এটা দিতে হবে। ক্লিয়ার? মেনে নিয়েছেন? আপনারা চাইলে সেখানে সরাসরি আপনারা দেবেন, নাথিং টু সে। ক্লিয়ার? তো ঠিক আছে, ভালো থাকেন, আজকের মতো বিদায়, সবাই সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।